তোমরা তো এরকম ম্যাথ দেখেই ভয়ে থাকো, দেখো এটা কত কম সময়ে করা যায় সেটি আজকে তোমাদেরকে শেখাবো। এখন দেখো এই বিন্দুতে কি দেওয়া আছে +4.8 এবং সি বিন্দুতে কত দেওয়া আছে -1.6, তাহলে তোমরা বি বিন্দুতে কি পরিমাণ চার্জ এটা কিভাবে বের করবা? এটা কিচ্ছু না ভাইয়া, তোমরা শুধু এখানে যেটা আছে 4.8 প্লাস আছে এবং মাইনাস কি আছে 1.6, এটা দিয়ে দাও, তাহলে এখানে কত আসে 3.2, এখানে কত আসে 3.2, তাহলে বি বিন্দুতে কি পরিমাণ চার্জ 3.2। তোমরা যদি এরকম শর্টকাট ট্রিক্স ম্যাথ করতে চাও তাহলে কিন্তু আমাদের ভার্সিটির এই কোর্সটাতে তোমাদেরকে এডমিট হতে হবে। এখানে আমরা শিখাবো কত শর্টকাট উপায়ে এই ম্যাথগুলো করা যায়। এবার দেখো দ্বিতীয় ম্যাথটিও করতে তোমাদেরকে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। তোমাদের কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমার ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা ইনশাআল্লাহ সবাই ভালো দিয়েছো। কারণ অনেকেই বলতেছে ভাইয়া কমন পেয়েছি, কেউ কেউ তো বলতেছে ভাইয়া সেকেন্ড পেপারের আবার সাজেশন চাই, কেননা ফার্স্ট পেপার পরীক্ষা অনেকটা ভালো হয়েছে ক্লাসগুলো করে। তো আমরা যতটুকু জানতে পেরেছি দুইটা আমাদের ক্লাসে প্রায় তোমরা 20+ কমন পেয়েছো এমসিকিউতে, শুধুমাত্র এমসিকিউতে 20+ কমন পেয়েছো এবং তোমাদের সেকেন্ড পেপার নিয়ে অনেকেই ভয়ে ভুগতেছো যে কিভাবে পড়বা না পড়বা, কিভাবে কমন পাবা। তো এই সকল বিষয় আবারও তোমাদের নয়ন ভাইয়া সবকিছু সলভ করে দিবে এবং বিগত যে দুইটা ক্লাস নিয়েছিল আমাদের ফাইম ভাই এবং তোমাদের নয়ন ভাই দুটো ক্লাস নিয়েছিল, তো আজকে আবারও তোমাদের নয়ন ভাই এমসিকিউ নিয়ে একটা যাবতীয় ভাবে একটা ওয়ান শট ক্লাস দিয়ে দিবে, যেখান থেকে তোমরা ইনশাল্লাহ আবারও কমন পেয়ে যাবা। দেখো ভাইয়েরা, তোমরা যারা ভাবতেছো ফিজিক্স ফার্স্ট পেপার তো অনেকটা সহজ করেছে, তো সেকেন্ড পার্ট কি আবারও সহজ করবে না কঠিন করবে, তোমাদের এই ভীতি দূর করার জন্যই আমি আছি তোমাদের সাথে আজকে এমসিকিউ এর ওয়ান শট নিয়ে। আমি এই ওয়ান শটে তোমাদের শুধু এমসিকিউ এর ম্যাথগুলোই সলভ করে দিব না, এখান থেকে জ্ঞানমূলক কি কি আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দিব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ক্লাসটি করার জন্য। তো ক্লাসটি শুরু করো এবং ক্লাসটি ফার্স্ট টু লাস্ট করো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবে এবং আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছি। ওকে স্যার, টাটা, বাই বাই। দেখো ভাইরা, আমি এবার তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো তাপগতিবিদ্যা, অর্থাৎ তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট বইয়ের প্রথম পত্র এটি। এখন এখানে টাইপ আকারে তোমাদেরকে জ্ঞানমূলক এবং জ্ঞানমূলক থেকে এই টাইপের কি কি ম্যাথ আছে সবগুলোই আমি এই এক ক্লাসেই সলভ করাই দিব তোমাদেরকে। এইভাবে 7টা অধ্যায় তোমাদের কমপ্লিট করে দিব আমি। তো দেখা যাক এখানে প্রথম যে টাইপটা আছে সেটা কি তাপগতিবিদ্যা ও তাপমাত্রা পরিমাপের নীতি। এখন তোমাদের ফার্স্ট ক্লাসও বলেছিলাম তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাসটি নোট করে ফেলো, কারণ একবার লিখলে কি হবে, তোমার আর দ্বিতীয়বার সেটি পড়তে হবে না, ক্লাসটি দেখা হচ্ছে লেখা হচ্ছে এবং তোমার পড়াও হয়ে যাচ্ছে। এটা তোমাদের এমসিকিউতে অনেকটা সাহায্য করবে দাগাইতে গেলে। দেখো এখান থেকে তোমাদের কি কি লাইন মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা দেখো, তোমরা খাতায় নোট করে নাও। এটা কোনো উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার কি হবে, তাপমাত্রার সমানুপাতিক হবে, তাপমাত্রার সমানুপাতিক হবে। তো এখানে পানির ত্রৈধ বিন্দুর চাপ যেটা, এটা অবশ্যই ভালো করে মনে রাখবে, এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে তোমাদের। অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুর চাপ হলো 4.58 mmHg এবং তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা। তারপর পরম শূন্য তাপমাত্রা, এটা তো জানোই তোমরা, 0°C বা -273°C। দেখো এখান থেকে তারপর যে দুটা লিখছি এটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করো। কেলভিন স্কেলে বরফ বিন্দু 273 কেলভিন এবং বাষ্প বিন্দু কি 373, এটা তোমরা তো জানোই এটা। তারপর দেখো ফারেনহাইট স্কেল ও পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, এটা কত, এটা হলো 32°F, 32°F। এই লাস্ট এখন যে দুটো এমসিকিউ লেখা আছে এখানে বা যে দুটো লাইন লেখা আছে, এই দুটো লাইনে স্টার দিয়ে রাখো। কি দিয়ে রাখো? স্টার দিয়ে রাখো, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে অনেকগুলো লাইনই লিখেছি, কিন্তু যেগুলো লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো আবার মার্ক করে দিব তোমাদেরকে। তো দেখো এখানে -40° তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কি করবে, একই পার্ট দিবে। এটা কত তাপমাত্রা? -40°F। তারপর দেখো 574° তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল, এটা কিন্তু 574 কি ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পার্ট দিবে। এখন তাপগতীয় স্থানাঙ্ক কি কি, এটা তো জানোই তোমরা, তাপগতীয় স্থানাঙ্ক কি কি তাও বলে দিচ্ছি, চাপ, আয়তন ও পরম তাপমাত্রা। এখন দেখো এখন যেটা করাবো এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, আবারও বলতেছি খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ থাকতেই পারে তোমাদের। তাপীয় সিস্টেম যে আছে, এই তাপীয় সিস্টেম কত প্রকার? তাপীয় সিস্টেম হচ্ছে 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, তারপর হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। দেখো আমি যে লাইনটি বললাম সেটা কি, তাপীয় সিস্টেম 3 প্রকার। এই তাপীয় সিস্টেম যে 3 প্রকার সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। এই উন্মুক্ত সিস্টেমটা কি কি বিনিময় করতে পারে সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। কি কি বিনিময় করতে পারবে উন্মুক্ত সিস্টেম? ভর ও শক্তি, ভর ও শক্তি বিনিময় করতে পারবে উন্মুক্ত সিস্টেম, ভর ও শক্তি। আমি আবারও বলতেছি উন্মুক্ত সিস্টেম কি কি বিনিময় করতে পারবে? ভর ও শক্তি। তারপর দেখো বদ্ধ সিস্টেম যেটা আছে, বদ্ধ সিস্টেমটা কি বিনিময় করতে পারবে? বদ্ধ সিস্টেমটা বিনিময় করতে পারবে হলো শুধু শক্তি, কিন্তু এখানে ভর বিনিময় করতে পারবে না। বদ্ধ সিস্টেমটা শুধু শক্তি বিনিময় করতে পারবে। তারপর দেখো বিচ্ছিন্ন সিস্টেম, এই বিচ্ছিন্ন সিস্টেমটা
কোনো কিছুই বিনিময় করতে পারবে না। দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য কোর্স ছাড়া হয়েছে প্রি এবং সেকেন্ড টাইম। এটার জন্য এখানে কোর্স ফি রাখা হয়েছে 4,000 টাকা। কোর্স ফি কত? 4,000 টাকা। যারা এখানে ফার্স্ট 100 জনের মধ্যে ভর্তি হবা তাদের জন্য কিন্তু এটা 1500 টাকা। এখন তোমরা যারা প্রি বুকিং করতে চাচ্ছ আগে থেকেই, তোমাদের বা অনেকের টাকার সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 500 টাকা দিয়ে এডমিট হয়ে থাকতে পারো। তারপর ক্লাস শুরুর সময় তোমরা কিন্তু সে টাকাটা পরিশোধ করে দিতে পারো। তোমরা কিন্তু ফার্স্ট 100 জনের মধ্যেই পড়ে যাবে। এটা তোমাদের যাবতীয় তথ্য জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই। তো দেখো এখানে তারপর যেটা আছে জুল। এই বিজ্ঞানী জুল কি করছিলেন? বিজ্ঞানী জুল যেটা করছিলেন, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। এখন দেখো এই সম্পর্ক স্থাপন, তাপ ও কাজের মধ্যে কে সম্পর্ক স্থাপন করেছিলেন? বিজ্ঞানী জুল। এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কিসের সম্পর্ক প্রকাশ করে? তাপ ও কাজ। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাই? শক্তির সংরক্ষণশীলতার নীতিও কিন্তু পাই। এখন দেখো এখানে তাপের যান্ত্রিক সমতার একক কি? এই এককগুলো কিন্তু ভালো করে মনে রাখবা। একক এবং মাত্রা তোমাদের পরীক্ষায় 2 থেকে 3টা কিন্তু চলে আসে। তো তাপের যান্ত্রিক সমতার একক কি? জুল পার কেলভিন। এখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে না? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিন্তু ভরের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করবে না? ভরের উপর। তাহলে কার উপর নির্ভর করবে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি? তোমরা বলে ফেলো দেখি। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করবে তাপমাত্রার উপর। এবার এই টাইপ থেকে কি কি এমসিকিউর জন্য ম্যাথ আসতে পারে সেটা এবার তোমাদেরকে দেখাই দিব এখানে আমি। দেখো ভাইরা, আমরা এই টপিকস থেকে 3টা ম্যাথ বোর্ডে লিখে ফেলছি আমি। এই 3টা ম্যাথ তোমরা যদি ভালো করে করো তাহলে এই টাইপের যে ম্যাথগুলোই আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবা। দেখো এখানে কিভাবে সলভ করবা ম্যাথটি। এখানে দেওয়া আছে 5 ক্যালোরি তাপমাত্রা দ্বারা সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব। সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব, তার মানে তোমার এখানে কি বের করতে হবে? ডাব্লিউ বের করতে হবে, সর্বোচ্চ যে পরিমাণ কাজটা তুমি করতে পারবা। তাহলে কিভাবে বের করবা? তুমি এখানে 1 জুল ইকুয়াল কত জানো? 4.2। তাহলে এখানে তোমার 5 ইন্টু 4.2 দ্বারা গুণ করে দাও, তাহলে তোমরা কি পাবা? এটা জুলে পাবা। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে এর অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর চেপে অ্যান্সারটা বের করে ফেলবা। তারপর দেখো কোনো সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের চাপ স্থির রেখে 400 জুল তাপ শক্তি সরবরাহ করায় 200 জুল কাজ সম্পাদিত হয়। এখানে যেটা বের করতে বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এখানে তাপগতিবিদ্যার যে সূত্রটা, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো বলো দেখি তোমরা। এখান থেকে আমরা লিখতে পারবো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। অর্থাৎ এখানে তাপ ইকুয়াল কি লিখতে পারবো? অভ্যন্তরীণ শক্তি প্লাস হলো কাজ। এখান থেকে আমাদেরকে বের করতে হবে অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমরা ডেল ইউ ইকুয়াল কি লিখতে পারবো? ডেল ইউ ইকুয়াল লেখা যাবে এখানে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লু, এটা লেখা যাবে। এখন দেখো ডেল কিউ এর মান কি দেয়া আছে? এখানে ডেল কিউ এর মান দেয়া আছে হলো 400 জুল। কত দেয়া আছে? 400 জুল দেয়া আছে। তাহলে এখানে 400 বসাই দাও। এবং ডেল ডাব্লুর মান কত দেয়া আছে? এখানে 200 দেয়া আছে। তাহলে 200 বসাই দাও। অ্যান্সার যেটা হবে সেটাই এটার অ্যান্সার। দেখো ভাইয়েরা, এখানে যেটা বলা আছে, এখানে তাপশক্তি কি বলা আছে? সরবরাহ করার কথা বলা আছে। যদি বলতো এখানে তাপশক্তি শোষণ করে, তাপশক্তি শোষণ করার কথা যখন বলতো তখন কিন্তু এই জায়গায় একটা মাইনাস আসতো। ভাইয়া কি আসতো? মাইনাস আসতো। তো দেখো এবার 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন এত থেকে প্রসারিত এত হলো। তাহলে এখানে বহিস্থ কাজের পরিমাণ নির্ণয় করো। কি বের করতে বলছে? বহিস্থ কাজের পরিমাণ। তোমাদের যাদের আজকের পরীক্ষা ভালো হয়েছে বা খারাপ হয়েছে তারা এই চিন্তা বাদ দিয়ে নেক্সট পরীক্ষার জন্য ভালো করে কিন্তু পড়াশোনাটা শুরু করো। তোমরা যাদের খারাপ হয়েছে তারা ওইটা ঝেড়ে ফেলো, কারণ তোমরা কিন্তু কর্মের ফল পেয়ে গেছো, বা অন্য কোনো কারণেও খারাপ হইতে পারে। তাই ওটা নিয়ে টেনশন না করে আগামীতে কিভাবে ভালো করবা বা আগামী পরীক্ষাটাই কিভাবে ভালো করবা সেটা তোমরা চিন্তা করো, বা ওইভাবে ভালো করে পড়াশোনা করো। দেখো এখানে যেটা বলছে কাজের পরিমাণ নির্ণয় করো। কি বের করতে বলছে? কাজের পরিমাণ। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল, এটা এখানে সলভ করে দিচ্ছি। ডাব্লিউ ইকুয়াল আমরা জানি পি ডেল ভি, জানি কি জানি? পি ডেল ভি। তাহলে দেখো চাপ এখানে কত দেয়া আছে? চাপ দেয়া আছে এখানে এইটা দেয়া আছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে পি এর মানটা বসাই ফেলো। তারপর কি করবা? এখানে দেখো এত থেকে প্রসারিত হয়ে এত হলো। তাহলে ডেল ভি এর মানটা বসাইতে হবে এখানে। ডেল ভি এর মানটা কিভাবে বসাবো তোমরা? এখানে চাপের মান যেটা আছে সেটা বসাই দাও, 1 × 10⁵ এটা বসাই দিলা তোমরা এখানে। আর ডেল ভি এর মানটা যেটা বসাবা 0.5 মাইনাস 0.04 এটা বসাই দাও। এখন ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই কিন্তু কাজ হবে। তারপর দেখো এখানে যে তোমাদের তাপমাত্রা পরিমাপের যে স্কেল আছে, এই তাপমাত্রা পরিমাপের স্কেলের যে সম্পর্কটা, এটাও কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবা। C/5 = F -
32/9 ইকুয়াল k মাইনাস 273/5। দেখো ভাইরা, আমরা এবার যে টাইপটি পড়বো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় ও সমুষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় ও সমুষ্ণ প্রক্রিয়া হলো সমুষ্ণ, তারপর তাপীয়, তারপর হচ্ছে প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী। তারপর হচ্ছে অপ্রত্যাবর্তী। এটা এবার আমরা পড়ব। তো দেখো, এখানে বোর্ডে যেটা লিখে নিয়েছি সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু তোমরা 2টা বছর পড়ে আসছো এবং এই দুটো নামও শুনে আসছো, তো সমষ্ণ প্রক্রিয়া যেটা, এই সমষ্ণ প্রক্রিয়াটা করতে কি রকম পাত্র লাগবে, এখানে দেখো এই সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিয়েছি। তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখো তাহলে কিন্তু একটা জ্ঞানমূলক কমন পাইতে পারো এখান থেকে, বা পাবা তোমরা জ্ঞানমূলক কমন। দেখো, সমষ্ণ প্রক্রিয়া যেটা সুপরিবাহী পাত্র, সিস্টেমের তাপমাত্রা অন্তঃস্থ শক্তি কি থাকবে, স্থির থাকবে। সমষ্ণ প্রক্রিয়াটা করতে তোমাদের কি লাগবে, সুপরিবাহী পাত্র লাগবে, এবং সিস্টেমের তাপমাত্রা অন্তঃস্থ শক্তি এখানে কিন্তু স্থির থাকে। এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। কার সূত্র মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলবে। এখানে এটা সমষ্ণ প্রক্রিয়া যে ঘটনাগুলো ঘটে সেগুলো ধীরে সংঘটিত হবে। কিভাবে সংঘটিত হবে, ধীরে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোই লেখা হয়েছে। এবং এর কৃতকাজ ও তাপ শক্তির কি হবে, সমান হবে। কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ তাপ শক্তির কি হবে, সমান হবে। এখন এটা লেখটাকে কি বলবো আমরা, সমষ্ণ প্রক্রিয়া আমরা যে লেখটা পাবো সেটা কিন্তু, সেই লেখটাকে আমরা কি বলবো, সমষ্ণ রেখা বলবো, সমষ্ণ রেখা বলবো। এখন দেখো, এখানে আরেকটা লাইন লেখা হয়েছে যেটা তোমাদের রুদ্ধতাপীয় বইয়ে আছে, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে। আর রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে কত গুণ খাড়া, গামা গুণ খাড়া, অর্থাৎ এটা কত গুণ খাড়া হবে, গামা গুণ খাড়া হবে। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে কত গুণ খাড়া, গামা গুণ খাড়া। এখন এখানে যেটা সমষ্ণ রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ হবে, তাহলে 1/গামা হবে। কি হবে, 1/গামা গুণ হবে। এবার দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা দেখা যাক। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা অবশ্যই কুপরিবাহী পাত্রে সংঘটিত হবে। কোথায় সংঘটিত হবে, কুপরিবাহী পাত্রে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ কিন্তু স্থির থাকবে। তাপ কি থাকবে, স্থির। তাপ স্থির থাকবে, ফলে এখানে যে গৃহীত বা বর্জিত তাপ হবে সেটা কি হয়ে যাবে, তাপ স্থির থাকলে অবশ্যই সেটা 0 হবে। এখন এই জায়গায় তোমাদের এমসিকিউতে প্রায় সময় কিন্তু এটা চলে আসছে, এন্ট্রপি। কোন প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, বা এখানে এন্ট্রপি স্থির থাকে কোন প্রক্রিয়া, বা এখানে তোমাদের আরেকটা আসতে পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, বা ডিএস ইকুয়াল কত হবে মানটা, সেটা আসতে পারে। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপিটা কি থাকে, এন্ট্রপি থাকে হলো স্থির, এন্ট্রপি স্থির, অর্থাৎ ডিএস ইকুয়াল কি হবে, 0 হবে। আর এখানে দেখো সমষ্ণ প্রক্রিয়া যেমন দ্রুত সংঘটিত হবে, আমি আবার বলতেছি, সমষ্ণ প্রক্রিয়া কি ধীরে সংঘটিত হবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে, দ্রুত সংঘটিত হবে। তারপর দেখো প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী। প্রত্যাবর্তীটা কি, প্রত্যাবর্তী হলো এখানে যে প্রক্রিয়া প্রত্যাবর্তন করে আবার বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারবে, অর্থাৎ তাপ এবং কাজের ফলাফলটা সমান এবং বিপরীতমুখী হবে। তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী, তাকে আমরা কি বলবো, প্রত্যাবর্তী বলবো। এখন প্রত্যাবর্তী প্রক্রিয়া কি কি এখানে আছে, এখানে তাপগতীয়, এটি একটি তাপগতীয় প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা একটি তাপগতীয় প্রক্রিয়া। তারপর এই প্রক্রিয়াটা কিন্তু ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। এখন তোমাদেরকে যে বললাম একবার প্রত্যাবর্তন করবে আবার বিপরীতমুখী হয়েও প্রত্যাবর্তন করবে, তাহলে কি সেটা হলো উভমুখী হইল। তাহলে এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কিন্তু উভমুখী প্রক্রিয়াও বলা হয়। এখন তাপগতীয় সাম্যাবস্থায় থাকবে। এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা সবসময় কি থাকবে, তাপগতীয় সাম্যাবস্থায় থাকবে। আর এটা স্প্রিংয়ে, তোমরা যদি একটা স্প্রিংকে টেনে ছেড়ে দাও নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাহলে সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, তাহলে সেটাও কি হবে, প্রত্যাবর্তী। বা তোমরা এখানে পানি থেকে বরফ করতে পারো, বরফ থেকে বাষ্প, বা বরফ থেকে পানি, পানি থেকে আবার বাষ্প, বাষ্প থেকে পানি, পানি থেকে আবার বরফ, এটাও কিন্তু একটা প্রত্যাবর্তীর এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো মাথায় রাখবা তোমরা। আর আরেকটা এক্সাম্পল আছে প্রতিসরণ। প্রতিসরণের যে ঘটনাটা, এটা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা ভালো করে মাথায় রাখবা। প্রতিসরণের এক্সাম্পলটা কি হবে, প্রত্যাবর্তীর এক্সাম্পল হবে এটা। এখন অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে, অপ্রত্যাবর্তী কিন্তু যে প্রক্রিয়া একবার প্রত্যাবর্তন করবে কিন্তু বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারবে না, তাকে আমরা কি বলবো, অপ্রত্যাবর্তী বলবো। এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু দ্রুত এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। কিভাবে সংঘটিত হবে, দ্রুত এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। এবং দুটি বস্তুর সংঘর্ষ, হুট করেই যদি দুটি বস্তুর সংঘর্ষ হয়ে যায় বা দুটার লেগে যায়, তখন কি হবে, সেটা হবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন
ওই স্বতঃস্ফূর্ত পরিবর্তন যেটা, যত স্বতঃস্ফূর্ত পরিবর্তন হোক না কেন সেটা কি হবে, সেটা হবে একমুখী। এখন অপত্যাবর্তীর এক্সাম্পল মাথায় রাখতে পারো। অপত্যাবর্তীর এক্সাম্পল কি, এন্ট্রপি। এন্ট্রপি, অপত্যাবর্তীর এক্সাম্পল কি হবে, এন্ট্রপি হবে। এবার দেখা যাক এই টাইপ থেকে কি কি ম্যাথ আসে তোমাদের, সেই ম্যাথগুলো এক পলকে দেখে নে, সেই ম্যাথগুলো এক পলকে দেখে নেওয়া যাক। দেখো ভাইয়েরা, আমি এবার তোমাদের যে ম্যাথটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 40°C তাপমাত্রায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করলে বা করে আয়তন দ্বিগুণ করলে কৃত কাজটা কত হবে। কৃত কাজ অর্থাৎ এখানে প্রসারিত করে কৃত কাজ বের করতে হবে। এটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি হবে, সেটা হবে W ইকুয়াল এন আর টি লন V2 ডিভাইডেড V1। এটা দিয়ে কিভাবে করবা, এখানে n এর মান কি হবে, এই জায়গায় n এর মান হবে 1, n এর মান কত হবে 1 হবে, আর r এর মান হবে 8.314। তারপর এখানে t যেটা আছে, টিটাকে তোমরা এখানে কেলভিনে রূপান্তর করে নিবা, অর্থাৎ 40 + 273 কেলভিনে রূপান্তর করে নিবা। তারপর দেখো এখানে আয়তনটা কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে এখানে V1 ইকুয়াল যদি V হয় তাহলে V2 ইকুয়াল কি হবে, 2V হবে। তোমরা এই মানগুলো এখানে বসাই দিলেই কৃত কাজটা পেয়ে যাবা। দেখো এবার পরের ম্যাথটি কি বলা আছে, একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ এত প্যাসকেল স্থির রেখে এত তাপ শক্তি প্রদান করায় এখানে এত জুল পাওয়া যায়, এবং এর কৃত কাজ কত হবে। কৃত কাজটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে কৃত কাজের ক্ষেত্রে কি হবে ফর্মুলাটা সেটি দেখা যায়। তো দেখো এটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারবো সেটা কি, সেটা হচ্ছে এখানে ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। এটা কিন্তু দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এখন দেখো এই জায়গায় কিন্তু কিছু গ্যাসকে স্থির রাখা হয়েছে। যদি স্থির রাখে তাহলে কি অন্তস্থ শক্তি তো এখানে পরিবর্তন হচ্ছে না, তাহলে ডেল ইউটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ডেল ইউটা যদি জিরো হয়ে যায় তাহলে কৃত কাজ অর্থাৎ ডেল ডাব্লু ইকুয়াল কত হবে, এখানে ডেল ডাব্লু ইকুয়াল হবে তোমার এখানে 800 জুল। অর্থাৎ দেখো ম্যাথগুলো কিন্তু তোমাদেরকে খাতায়ও করতে হচ্ছে না, মুখে মুখেই তোমরা করে ফেলবা। হ্যাঁ, দুই একটা ম্যাথ থাকবে যেটার জন্য তো তোমাদের ক্যালকুলেটর থাকবেই। তো এই ম্যাথটা কি হবে, এখানে যেহেতু ডেল ইউ এর পরিবর্তন হচ্ছে না, তাহলে দেখো এখানে যে তাপশক্তিটা প্রদান করা হয়েছে এখানে, অর্থাৎ এখানে 800 জুল তাপশক্তি প্রদান করা হয়েছে, অর্থাৎ ডেল কিউ এর মান হলো 800, তাহলে এটাই হবে ডেল ডাব্লিউর মান। এরপর দেখো একটি গ্রাফ নেওয়া হয়েছে, এখানে চাপ বনাম ভি এর লেখ, কার চাপ বনাম ভি এর লেখ, এখানে বি এবং সি বিন্দুতে 3 পয়েন্টে আছে এবং এই বিন্দুটা আছে তোমার 7-এ, আর এখানে এটা আছে 2, আর বিতে আছে V1 এবং সিতে আছে V2। এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এখন দেখো এসি রেখার সি বিন্দুতে V2 কত নির্ণয় করো, এসি রেখার সি বিন্দুতে। তাহলে আমরা এখান থেকে যে ফর্মুলাটা জানি পিভি ইকুয়াল, আমরা বয়লের সূত্র থেকে লিখতে পারবো P2 V2। এখান থেকে আমরা V2টা নির্ণয় করব। কি নির্ণয় করব, V2 নির্ণয় করব। তাহলে দেখো V2 ইকুয়াল কি লিখতে পারবা, পিভি ডিভাইডেড P2 লিখতে পারবা। এখানে P এর মান উপরে দেখো, P এর মানটা কি হবে, উপরে P এর মানটা হবে 7, উপরে P এর মানটা কত হবে 7 হবে এখানে, এবং V এর মানটা হবে 2, V এর মানটা কত হবে 2 হবে এখানে, এবং P2 এর ক্ষেত্রে দেখো P2 এর মানটা কি হবে, P2 এর মানটা হবে 3, P2 এর মানটা কত হবে 3। তাহলে দেখো এটা অ্যান্সার কত আসতেছে, এটা অ্যান্সার আসতেছে 14/3। অর্থাৎ এটা তোমার ক্যালকুলেটর চাপলে বা অ্যান্সার যদি ভগ্নাংশে থাকে ভগ্নাংশেই তোমরা দাগাই দিবে। এখন দেখো এখানে আরেকটা যেটা আছে চাপ বনাম ভি এর লেখে, এখানে গামা ইকুয়াল 1.4 যদি হয়, গামা ইকুয়াল 1.4 যদি হয়, তাহলে এই বিন্দুতে রুদ্রাপীয় রেখার ঢাল কত, রুদ্রাপীয় রেখার ঢাল চাইছে এই জায়গায়। তাহলে রুদ্রাপীয় রেখার ক্ষেত্রে ঢাল যখন নির্ণয় করব আমরা তখন কি দিব, রুদ্রাপীয় রেখার ঢাল ইকুয়াল আমরা লিখতে পারবো মাইনাস গামা ইন্টু ডিপি বাই ডিভি লিখতে পারবো এখানে। তাহলে দেখো এখানে চাপ যেটা, চাপ এখানে অর্থাৎ ডিপি বলতে বোঝাবে চাপের যে পরিবর্তনটা এবং ডিভি বলতে বোঝাবে আয়তনের পরিবর্তন। তাহলে দেখো গামার মান কত আছে, এখানে গামার মান আছে হলো 1.4 বসাই দাও, এবং এখানে ডিপি এর মান হলো যেহেতু পরিবর্তন 7 - 0 এবং ডিভি এর মান হলো 2 - 0। এটা এখন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে এর অ্যান্সার। দেখো ভাইয়েরা, আমরা এবার যে টপিক্সটি পড়বো সেটা হলো তাপ ইঞ্জিন ও এন্ট্রপি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, তোমরা যারা ভার্সিটি প্রি এডমিশন বা সেকেন্ড টাইম করবা, এটা হলো বিজ্ঞান এবং মানবিক ইউনিটের জন্য তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 4000 টাকা, এবং প্রথম 100 জনের মধ্যে তোমাদের এই কোর্স ফি কতর মধ্যে পাবা, মাত্র 1500 টাকা, মাত্র। তাও আবার যারা এখন প্রি বুকিং করতে চাও তারা শুধু 500 টাকা দিয়েই কিন্তু প্রি বুকিং করতে পারবা, আর যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমাদের বাকি টাকা
টাকাটা দিলেই তোমরা এই প্রথম 100 জনের মধ্যেই কিন্তু পড়ে যাবা। পরে কত দিতে হবে? মাত্র 1000 টাকা। এখন দেখো এই টপিক্সের কার্নো ইঞ্জিন যেটা হবে, কার্নো ইঞ্জিনে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন হতে পারে না। কার্নো ইঞ্জিনে তাপমাত্রা পরিবর্তন হতে পারে না। যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে এখানে কি হবে? দক্ষতাটা হবে 100%। কিন্তু তাপমাত্রা পরিবর্তন যদি না হয় তাহলে দক্ষতাটা অবশ্যই 100% হবে, কারণ তাপমাত্রা পরিবর্তন না হলে তাপের কোনো অপচয় হবে না। তাপের কোনো অপচয় হবে না। এবং দেখো হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত যে দক্ষতা ইঞ্জিনের, এটা কিন্তু ইঞ্জিনের কার্যরত যে দক্ষতা সেটা কিন্তু 26.8%। 26.8%, এটা খুব ভালো করে মাথায় রাখবা। স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্কের মধ্যে কার্যরত কোনো ইঞ্জিনের দক্ষতা 26.8%। এখন দেখো এই ইঞ্জিনের যে 4টা ধাপ থাকে, তোমরা তো এটা দিয়ে অনেক সিকিউ করছো, বা আমি সিকিউ ক্লাসেও সেটা দেখাই দিব তোমাদেরকে। পরবর্তী যে ক্লাসটি ছাড়বো সেটা কিন্তু সিকিউ ক্লাস তোমাদের। তো দেখো এই পরবর্তী ক্লাসের সিকিউতে যখন দেখাবো এটা চিত্রটা দিয়েই দেখাই দিব তোমাদেরকে। তো এখানে আপাতত জাস্ট দেখাচ্ছি চিত্রটা এমনিতেই। এটা এইরকম যেটা থাকবে, এটা কি প্রথম যে ধাপটা হবে এই ধাপটাকে আমরা কি বলবো? সমষ্ণ প্রসারণ বলবো। এবং দ্বিতীয় যে ধাপটা থাকবে এই ধাপটাকে কি বলবো? রুদ্ধতাপীয় প্রসারণ। এবং প্রথম ধাপে কিন্তু তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। সমষ্ণ প্রক্রিয়া কি থাকে? তাপমাত্রাটা স্থির থাকে, কারণ সেটা বয়েলের সূত্র মেনে চলে। এবং দ্বিতীয় যে ধাপটা আছে তাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রসারণ। এবং রুদ্ধতাপীয় প্রসারণে কিন্তু এন্ট্রপি স্থির থাকে। কি থাকে? দ্বিতীয় এবং তারপর দেখো তৃতীয় ধাপকে আমরা কি বলবো? এই ধাপটাকে বলবো কিন্তু সমষ্ণ সংকোচন। এখানেও কিন্তু তাপমাত্রা স্থির, কারণ ওই বয়েলের সূত্রই মেনে চলবে। এবং চতুর্থ যে ধাপটা আছে তাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় সংকোচন। এখানে কি থাকবে? এন্ট্রপি স্থির। এই দুইটা ধাপে কি থাকে? এন্ট্রপি স্থির থাকে। তো এখন দেখো এন্ট্রপি নিয়ে, এন্ট্রপির একক ও মাত্রা খুব ভালো করে তোমরা মুখস্থ করবা, কারণ এটা এমসিকিউতে আসার মতো একটা এমসিকিউ। দেখো এন্ট্রপির মাত্রাটা কি? mL²T⁻², K−1। এটা হলো মাত্রা, আর এককটা কি? জুল পার কেলভিন। এখন এই এন্ট্রপি কে নামকরণ করেছে? এন্ট্রপির নামকরণ করেছে বিজ্ঞানী ক্লোসিয়াস। এখন দেখো এখানে এই এন্ট্রপির অপর নাম কি? এন্ট্রপির অপর নাম হচ্ছে তাপীয় জড়তা। এন্ট্রপির অপর নাম কি? তাপীয় জড়তা। এবং এন্ট্রপি হলো সিস্টেমের বিশৃঙ্খলা। এন্ট্রপিটা কি? সিস্টেমের বিশৃঙ্খলা। এই এন্ট্রপিতে তাপ এবং তাপমাত্রার অনুপাত কি হবে? সমান হবে। এন্ট্রপিতে তাপ এবং তাপমাত্রার অনুপাতটা সমান হবে। স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এন্ট্রপি ও বিশৃঙ্খলা কি পাবে? বৃদ্ধি পাবে। আর কঠিন অবস্থা যাদের থাকবে তাদের কিন্তু এন্ট্রপির পরিবর্তন কম থাকে। এন্ট্রপির পরিবর্তন কি থাকে? কম থাকে। রেফ্রিজারেটর কার্যকৃত সহগ যেটা, এখানে জাস্ট রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি মনে রাখবা? কার্যকৃত সহগটা -2 থেকে 6 পর্যন্ত হয়। এবার দেখা যাক এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে তোমাদের, সে বিষয়ে আলোকপাত করা যাক। তো দেখো এবার ভাইয়েরা এই কার্নো ইঞ্জিনের যে ম্যাথগুলো আছে এবং এন্ট্রপির ম্যাথগুলো সেটাও দেখাই দিব আমি। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, একটি কার্নো ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু 400 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে 840 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রাহকের 630 জুল তাপ বর্জন করে। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করা একটি প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্নটি আছে সম্পাদিত কাজ নির্ণয় করা। তো সম্পাদিত কাজ তো একদম ইজি, W = Q1 - Q2 করে দিবা, তাহলে সম্পাদিত কাজ পেয়ে যাবা তোমরা। এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যেটি দিয়ে নির্ণয় করবা, এখানে Q1/T1 = Q2/T2, এটা দিয়ে নির্ণয় করবা। এখান থেকে জাস্ট T2টা নির্ণয় করলেই হলো। T2টা কি? তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে T2 = Q2 × Q1/Q1। এখন তোমরা মানগুলো বসাই দাও, তারপরে অ্যান্সার চলে আসবে। এটা অ্যান্সার কত হবে? 300 কেলভিন হবে। যে বুঝবা না তোমরা কমেন্ট করতে পারো, আমি আবার সেটা বুঝাই দিব তোমাদেরকে। তো এখানে দেখো পরের যে ম্যাথটা আছে, 120 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। এখানে কার্নো ইঞ্জিনের দক্ষতাটা তোমরা কিভাবে নির্ণয় করবা? দেখো এখানে কার্নো ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে তোমরা যে ফর্মুলা জানো সেটাই, এটা = 1 - T2/T1। তো এখানে তোমরা অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা, এটা খুব মনোযোগ সহকারে খাতায় তুলে ফেলবা। তাহলে এখানে দেখো T1টা কি হবে? T1 হবে এখানে 120 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে রূপান্তর করে নিবা, এটা হবে তাপ উৎসের তাপমাত্রা। এবং T2টা কি হবে? তাপ গ্রাহকের তাপমাত্রা হবে, এটাকেও কেলভিনে রূপান্তর করে নিবা। তোমরা কিসে রূপান্তর করবা? কেলভিনে রূপান্তর করে নিবা। কেলভিনে রূপান্তর করার পর এখানে বসাবা, এবং বসানোর পর যে অ্যান্সারটা পাবা সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা তোমরা। এরপর দেখো তৃতীয় যে ম্যাথটি নিয়েছি আমি, এখানে একটি তাপ ইঞ্জিন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত জুল অর্থাৎ 500 জুল তাপ গ্রহণ করে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে। কিছু সময় পর এই তাপ গ্রাহকের তাপমাত্রা কি হয়েছে? এখানে 177 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। দুই ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত বের করো। দুই ইঞ্জিনের কি বের করতে হবে? কর্মদক্ষতার অনুপাতটা বের করতে হবে। তাহলে এখানে T1 = কি হবে?
এবং T2 ইকুয়াল 300 কেলভিন, T2 প্রাইম ইকুয়াল 450। তোমরা জাস্ট সূত্রটা বসাও, ইটা ইকুয়াল 1 মাইনাস T2 ডিভাইডেড T1 এবং ইটা প্রাইম ইকুয়াল এখানে যেটা দিবা ডিভাইডেড করে দিবা অবশ্যই মাঝে, যেহেতু এটা অনুপাত চাইছে 1 মাইনাস T2 প্রাইম ডিভাইডেড T1। তোমরা আলাদা আলাদাও বের করতে পারো, যেহেতু এমসিকিউ একসাথে করলে তোমাদের সময়টা কম লাগবে। তো এটা অ্যান্সার হবে ইটা ডিভাইডেড ইটা প্রাইম ইকুয়াল 2 ডিভাইডেড টু 1, বা তোমাদের এটা অপশনে এরকম করেও থাকতে পারে, ইটা ইজ টু ইটা প্রাইম ইকুয়াল 2:1। তো ভাইয়েরা দেখো, এই অধ্যায়ের লাস্ট টপিকস অর্থাৎ লাস্ট 3টা ম্যাথ, এগুলো যদি তোমরা ভালো করে করো, এই অধ্যায় থেকে আমি যেগুলো পড়াইলাম এগুলো যদি ভালো করে করো, তাহলে এখান থেকে যে কয়টি এমসিকিউ থাকুক না কেন তোমরা কিন্তু 100% কমন পাবা এখান থেকে। তো দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে -8°C ও 27°C তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগটা কি হবে। এখন হিমায়কের ক্ষেত্রে কার্যকৃত সহগটা আমরা কি দিয়ে বের করি, কে ম্যাক্স ধরতে পারো তোমরা, কে ম্যাক্স ইকুয়াল T2 মাইনাস T1 ডিভাইডেড T1। এখানে T1 এর মান যেটা আছে 27°C, এই 27 কে তোমরা কেলভিনে রূপান্তর করে নিবা, এবং T2 যেটা আছে -8°C, এই -8°C কেও তোমরা কেলভিনে রূপান্তর করে নিবা। তারপর মানগুলো এখানে বসাই দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। যে অ্যান্সারটি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা। এরপর দেখো 0°C তাপমাত্রায় 40 গ্রাম বরফকে 0°C তাপমাত্রায় 40 গ্রাম পানিতে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। এই এন্ট্রপির পরিবর্তন করার আগে তোমরা যে এককটা অবশ্যই মুখস্থ রাখবা, আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপের একক কি, জুল পার কেজি পার কেলভিন। এই আপেক্ষিক সুপ্ত তাপের যে এককটা, এটা কিন্তু আপেক্ষিক তাপেরও একক, অর্থাৎ আপেক্ষিক সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপের একক কিন্তু একই, জুল পার কেজি পার কেলভিন। এবার দেখো ম্যাথটি কিভাবে করবা, ডিএস ইকুয়াল তোমরা কি জানো, dQ/T। এখন এখানে বরফ গলনের যে আপেক্ষিক সুপ্ত তাপ, এই মানটাও কিন্তু তোমরা মুখস্থ রাখবা, 3.36 × 10⁵ আর এখানে যেটা আছে 40 গ্রাম বরফ, এই গ্রামকে কি করবা, কেজিতে রূপান্তর করে নিবা 0.04, অর্থাৎ dQ/T dQ ডিভাইডেড T ইকুয়াল কি লিখতে পারবা, mLF ডিভাইডেড T। এই এলএফটাই হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এখানে এম এর মান কি বসাবো, 0.04 ইন্টু 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড 270, অর্থাৎ এখানে 0°C যেহেতু তাপমাত্রা দেওয়া আছে তাই হবে 273 মান বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবা অবশ্যই এটাও তোমরা কমেন্টে জানাই দিতে পারো। এরপর দেখো 10°C তাপমাত্রার 5 কেজি পানিকে 100°C তাপমাত্রার পানিতে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন কি হবে। এটা তোমরা কি কোন সূত্র দিয়ে করবা, তোমরা জানো এন্ট্রপি ডিএস ইকুয়াল ms ln T2/T1। এখানে m এর মান কত বসাবা, m এর মান বসাবা তোমরা 5, যে 5 কেজি দেওয়া আছে এটা 5 বসাবা। আর এখানে আপেক্ষিক তাপ, যেটা পানির আপেক্ষিক তাপ কত বলো দেখি তোমরা, পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, এবং লন T2 যেটা দেওয়া আছে, T2 মান কোনটা হবে, T2 মান হবে এই 100°C যেটা দেওয়া আছে, এটাকে কেলভিনে রূপান্তর করবা, এবং T1 এর মান কি হবে 10°C যেটা দেওয়া আছে, এটাকে কেলভিনে রূপান্তর করবা। এরপর মান বসানোর পর যে অ্যান্সারটা পাবা সেটাই হবে এটা এন্ট্রপির পরিবর্তন। এবার আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের ফার্স্ট যে টপিকসটা সেটা হচ্ছে এখানে কুলম্বের সূত্র, প্রাবল্য ও বিভব। এখন দেখো এখানে পরমাণু থেকে মুক্ত ইলেকট্রন বের করা যায় কয়টা পদ্ধতিতে, এটা তোমাদের বহুপদীতে চলে আসতে পারে। বাহ্যিক বল, তাপ প্রয়োগ ও রাসায়নিক প্রক্রিয়া, এই 3টা পদ্ধতিতে মুক্ত ইলেকট্রন বের করা যায়। এরপর দেখো কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ, কুলম্বের সূত্রটা আমরা কি জানি, আমরা জানি F ইকুয়াল 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড r²। তো দেখো এখানে আরেকটা r দিছি, এই জন্যই কিন্তু নিচে r³ দিয়ে দিছি, এবং এর এককটা অবশ্যই ভালো করে মাথায় রাখবা তোমরা, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এর মানটা কি হবে, এর মান হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন দেখো এখানে যেটা আছে, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে, আধান দুটির পরিমাণের ওপর, মধ্যবর্তী দূরত্ব, মাধ্যমের প্রকৃতির উপর। তোমরা অবশ্যই ক্লাসটি করার সময় খাতা কলম নিয়ে বসবে, কারণ এখানে যে জ্ঞানমূলকগুলো বলতেছে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে, এর বাইরে আসার মতো। দেখো এবার তড়িৎ প্রাবল্যের যে একক, তড়িৎ প্রাবল্য একক হলো নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার হতে পারে। এর মাত্রাটা অবশ্যই মাথায় রাখবা তোমরা, mLT⁻³ A−1, এই মাত্রাটা অবশ্যই তোমরা মনে রাখবা। এরপর দেখো কোনো গোলাকার পরিবাহীর আধান ও ক্ষেত্রফল যদি সমপরিমাণ পরিবর্তন করা হয়, অর্থাৎ একটা গোলাকার পরিবাহীর যদি আধান এবং ক্ষেত্রফল সমপরিমাণ পরিবর্তন করা হয়, তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। এমনি একটা এক্সাম্পল ধরো তোমরা, এখানে কোনো গোলাকার পরিবাহীর আধান এবং ক্ষেত্রফল যদি দ্বিগুণ পরিবর্তন করা হয়, কত গুণ পরিবর্তন করা হয়, 2 গুণ পরিবর্তন করা হয়, তাহলে তার চার্জ মাত্রিক ঘনত্ব কত হবে, তাহলে চার্জ মাত্রিক ঘনত্ব কি হবে, কোনো পরিবর্তনই হবে না। এরপর দেখো তড়িৎ প্রাবল্যের ধনাত্মক গ্রেডিয়েন্ট কি হবে, তড়িৎ প্রাবল্য হবে। তড়িৎ প্রাবল্যের ধনাত্মক গ্রেডিয়েন্টেই হবে তড়িৎ প্রাবল্য। ভূ সংযুক্ত
বস্তুর তড়িৎ বিভবটা কি হবে? শূন্য হবে। ভূসংযুক্ত কোনো বস্তুর তড়িৎ বিভব শূন্য হবে। আর ভূপৃষ্ঠে যদি বিভব জিজ্ঞেস করা হয় সেটা কি হবে? অসীম হবে বা শূন্য তোমরা বলতে পারো। এরপর দেখো তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রাটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, ml স্কয়ার t ইনভার্স 3 a ইনভার্স 1। এরপর দেখো সমবিভব তলের তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। সমবিভব তলে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি হবে। এবং তড়িৎ বিভব ও চার্জের গুণফলের এককটা কি হবে? চার্জের গুণফলের একক হবে জুল। কি হবে? জুল হবে। এখন দেখো এখানে বিভব যেটা হবে, বিভবটা কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কার? তড়িৎ দ্বিমেরুর জন্য। কার জন্য? তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবটা কি হবে? তড়িৎ দ্বিমেরুর বিভবটা কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আসো এবার এই টপিকস থেকে কি কি ম্যাথ আসবে সেটি দেখে নেওয়া যাক। দেখো ভাইয়া, কুলম্বের সূত্র, প্রাবল্য, বিভব থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলোই বোর্ডে লিখেছি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউতে অত বড় ম্যাথ আসে না, এখানে সবসময় ছোট ম্যাথ থাকে। দেখো এখানে যে ম্যাথটা নিয়েছি, প্রথম ম্যাথটা সেটা দেখা যাক। সমব্যাসার্ধের দুটি গোলক এ ও বিতে Q1 + 2 কুলম্ব এবং Q2 - 2 কুলম্ব চার্জ আছে। এই গোলকটিতে কতটি ইলেকট্রন হারিয়েছে? এই গোলক কতটি ইলেকট্রন হারিয়েছে? এটা আমরা কোন ফর্মুলা দিয়ে করব? n = Q/E। n = Q/E। এখানে যেহেতু এই গোলকের কথা বলছে এই জন্য n = Q1 / E দিয়ে করব। E এর মান কি হবে? E এর মান হবে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব বসবে, আর এখানে +2 কুলম্ব বসবে। কুলম্ব কাটা গেলে এর কোনো এর কোনো একক থাকবে না। এখানে যতটি ইলেকট্রন হারিয়েছে অর্থাৎ এখানে টি বসবে। দেখো এখন পরস্পর থেকে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে +2 কুলম্ব দুটি চার্জ স্থাপন করলে এদের মধ্যকার বল নির্ণয় করো। তাহলে মধ্যকার বল আমরা কি দিয়ে নির্ণয় করব? তোমরা তো সূত্র জানোই, কুলম্বের সূত্র F = 1/4πε0 Q1 Q2 / r²। এখানে 1/4πε0 এর মান কি হবে? 9 × 10⁹ হবে। তারপর এখানে Q1 Q2 যেটা আছে 2 × 2 এবং r এর মান হলো 3 মিটার। এখানে যেটা 3 মিটার দেওয়া আছে এটাই হলো তোমাদের r এর মান। বসানোর পর যে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই। অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও, দেখবো ঠিক আছে কিনা। এরপর দেখো 4 × 10⁴ ভোল্ট পার মিটার সুষম ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট বিদ্যুৎ ক্ষেত্রে একটি প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত? এখানে প্রোটনের উপর ক্রিয়াশীল বলটা নির্ণয় করতে হবে তোমাদের। তাহলে দেখো F = QE। এখানে কি লিখতে পারবো সূত্রটা? F = QE লিখতে পারবো। তাহলে এখানে Q এর মান হবে ইলেকট্রনের যে চার্জটা আছে সেটাই হবে 1.6 × 10⁻19, আর এখানে E এর মানটা কি হবে? 4 × 10⁴ হবে। 4 × 10⁴ অর্থাৎ এখানে ভোল্ট মিটার যেটা দেওয়া আছে ওটা E এর মান বসাই দিবা, তাহলে ক্যালকুলেশন করার পর যেটা অ্যান্সার আসবে সেটা। এরপর দেখো একটি শুধু তাদের দৈর্ঘ্য 4 মিটার, এটিতে +6 মাইক্রো কুলম্ব চার্জ থাকলে তারটির কেন্দ্র থেকে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কত? তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ফর্মুলাটা কি অবশ্যই মনে রাখবা। অবশ্যই এই ম্যাথগুলো করলে তোমাদের কিন্তু সিকিউতেও হেল্প হয়ে যাবে সূত্রগুলোতে। তো দেখো এখানে তড়িৎ প্রাবল্য যেটা আছে E = 1/4πε0 Q/r²। এখন মানগুলো বসাই দেওয়া হয়ে যাবে। এখানে যেটা আছে মাইক্রো কুলম্ব, এটাকে তোমরা অবশ্যই কুলম্বে রূপান্তর করে নিবা। অর্থাৎ কুলম্বে রূপান্তর করলে এটা কি হবে? 6 × 10⁻6 হবে। 6 × 10⁻6। এরপর দেখো +1 কুলম্ব চার্জ বিশিষ্ট 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব ফাঁকা গোলক এ বি কে আকর্ষণ করছে। এর তলমাত্রিক ঘনত্ব কত? তলমাত্রিক ঘনত্বের এককটি কি হবে? কুলম্ব পার মিটার স্কয়ার। অর্থাৎ এখানে তলমাত্রিক ঘনত্বের যে সূত্রটা পাবো সেটা হলো সিগমা = Q/A। এর কি এখানে ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রে বোঝানো হয়েছে? একটা ধাতব ফাঁপা গোলকের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এই জন্য ক্ষেত্রফলটা কি হবে? 4πr² হবে। এখন আর এর মান এটা বসায় দাও। এখানে যেটা আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে মিটার করো তাহলেই হবে। 1/4π0.1² করো। এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার পাবা ওটাই। এরপর দেখো তারপর যে ম্যাথটি দেওয়া আছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যাসার্ধে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 220 ভোল্ট হলে প্রাবল্য কত হবে? প্রাবল্যের ক্ষেত্রে এখানে যে ফর্মুলাটা বসাবো আমরা E = dV/dr। E = কি বসাবো? dV/dr। অর্থাৎ dV এর মান এখানে দেওয়া আছে 200। dV এর মান কত? 200। dV এর মান এখানে dV এর মান হলো 220 এবং এখানে যেটা দেওয়া আছে হলো 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে কি করব? মিটারে রূপান্তর করব, অর্থাৎ dr এখানে 0.5 হবে। এরপর দেখো পরবর্তী যে ম্যাথটি দেওয়া আছে 8 mc চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে তখনকার বিদ্যুৎ শক্তির পরিমাণ কত? তখনকার বিদ্যুৎ শক্তির পরিমাণ বের করতে হবে তোমাকে। তাহলে এটা কি হবে? W = VQ। W = VQ, জাস্ট মানটা বসাই দাও তাহলেই হয়ে যাবে। এটা কিসে নিয়ে আসতে হবে? কুলম্বে। এই মানটা নিয়ে আসতে হবে কুলম্বে। 8 × 10⁻, অর্থাৎ এটা এককটা কি হবে? যেহেতু বিদ্যুৎ শক্তির পরিমাণ চাইছে তাই এককটা কি হবে? জুল হবে। W = VQ।
এবার দেখো বোর্ডে দুটি ম্যাথ নিয়েছি, এই দুটি ম্যাথ কিভাবে করবা তোমরা সেটা দেখা যাক। এখন দেখো বি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট বিভব শূন্য হবে। অর্থাৎ এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, অর্থাৎ এ বি সি, এবং এ বিন্দুতে দেওয়া আছে +48 কুলম এবং সি বিন্দুতে দেওয়া আছে -1.6 কুলম। এখন বি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে, তোমরা তো এরকম ম্যাথ দেখেই ভয়ে থাকো, দেখো এটা কত কম সময়ে করা যায় সেটি আজকে তোমাদেরকে শিখাবো। এখন দেখো এই বিন্দুতে কি দেওয়া আছে +4.8 এবং সি বিন্দুতে কত দেওয়া আছে -1.6। তাহলে তোমরা বি বিন্দুতে কি পরিমাণ চার্জ, এটা কিভাবে বের করবা? এটা কিচ্ছু না ভাইয়া, তোমরা শুধু এখানে যেটা আছে 4.8 প্লাস আছে এবং মাইনাস কি আছে 1.6, এটা দিয়ে দাও। তাহলে এখানে কত আসে 3.2, এখানে কত আসে 3.2। তাহলে বি বিন্দুতে কি পরিমাণ চার্জ 3.2। তোমরা যদি এইরকম শর্টকাট ট্রিক্স ম্যাথ করতে চাও তাহলে কিন্তু আমাদের ভার্সিটির এই কোর্সটাতে তোমাদেরকে এডমিট হতে হবে। এখানে আমরা শিখাবো কত শর্টকাট উপায়ে এই ম্যাথগুলো করা যায়। এবার দেখো দ্বিতীয় ম্যাথটিও করতে তোমাদেরকে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। তোমাদের কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। তো দেখো এখানে চারটা বিন্দু দেওয়া আছে এ বি সি ডি, এটা তোমরা কিভাবে করবা? ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে বিভব কি হবে? কেন্দ্রে বিভবটা শূন্য হবে। এখন কেন্দ্রে বিভবটা শূন্য হবে কি পরিমাণ চার্জ স্থাপন করলে, এটা কিভাবে করবা? দেখো এখানে কি আছে +10, এখানে কি আছে +15, তাহলে +10 আর 15 যোগ করলে কত হবে? 25 হবে। এখন 25 থেকে -12 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? -13, অর্থাৎ -13। এটা অ্যান্সার কত হবে? -13। অর্থাৎ তোমরা ম্যাথ দেখবা আর অ্যান্সার দাগাবা, এতটাই শর্টকাট উপায় আমি তোমাদেরকে ম্যাথ শিখাই দিব। দেখো এখানে যে ম্যাটটি দেওয়া আছে, একটা গোলক দেওয়া আছে, গোলকের এখানে চার্জ কত দেওয়া আছে? গোলকের এখানে চার্জ দেওয়া আছে 2 × 10⁻10 কুলম। ও থেকে এই বিন্দুর যে দূরত্বটা দেওয়া আছে সেটা হলো 3 সেন্টিমিটার। এ থেকে বি বিন্দুর যে দূরত্বটা এখানে দেওয়া আছে সেটা 9 সেন্টিমিটার, এবং আর দেওয়া আছে গোলকের যে ব্যাসার্ধ সেটা হলো 4 সেন্টিমিটার। এখানে যেটা দেওয়া আছে এ বিন্দুর বিভব নির্ণয় করো, তাহলে বিভবের সূত্র যেটা সেটাই তোমরা লিখবা, V = 1/4πε0 অর্থাৎ 9 × 10⁻9। আর চার্জ এখানে তো দেওয়াই আছে 2 × 10⁻10, বসাই দাও। আর গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটারকে মিটার করে নাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটি বলছে, চিত্রে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত গুণ। দেখো এই ম্যাথটা তোমরা কিভাবে করবে? এগুলো ম্যাথ দেখেই তোমরা এমসিকিউ কি করো, ছেড়ে আসো, বা ভয়ে সেটা দাগাও না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিধায়। দেখো এই এমসিকিউ কত কম সময়ে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। এটা তোমাদেরকে খাতায় ম্যাথও করতে হবে না, ক্যালকুলেটরও চাপতে হবে না। দেখো এটা কিভাবে করবা তোমরা? এ বিন্দু, এখানে বলছে এ বিন্দু তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দু তড়িৎ প্রাবল্য কত গুণ। দেখো বি বিন্দু তো এখানে তড়িৎ প্রাবল্য থাকবে অবশ্যই, কিন্তু গোলকের ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না, গোলকের ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বি বিন্দু যেটা তড়িৎ প্রাবল্য বের করবা তুমি, সেটা তো বের করলা। বি বিন্দু তড়িৎ প্রাবল্য, বি বিন্দুর তড়িৎ প্রাবল্য, তুমি যে মানটা বের করবা এটাকে যদি এ বিন্দুর তড়িৎ প্রাবল্য কি হবে? এ বিন্দুর তড়িৎ প্রাবল্যটা এখানে এ বিন্দুর তড়িৎ প্রাবল্য, তাহলে এটা যদি তুমি করো এখানে তো অবশ্যই একটা মান পাবা বি বিন্দুর, কিন্তু এই বিন্দুর মানটা কি হবে? 0 হবে। তাহলে এটা কি ক্যালকুলেশন করার দরকার আছে তোমার? অর্থাৎ প্রাবল্য কি কষ্ট করে বের করতে হবে? না, কারণ যে মানই বের হোক না কেন 0 দ্বারা যদি ভাগ করো তুমি, সেটা কি পাবা? ইনফিনিটি পাবা। সেটা কি পাবা? ইনফিনিটি। দেখো এই ম্যাথগুলো কিন্তু তোমাকে খাতায় করতে হবে না, এতটাই শর্টকাট উপায় তোমাদেরকে করাই দিচ্ছি আমি। দেখো ভাইয়েরা, আমরা এবার যেটি বলবো সেটা হলো ধারকত্ব। এখানে ধারকের একক কি? ধারকের একক হলো ফ্যারাডে। ধারকের একক কি? ফ্যারাডে হবে। এবং তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফল কি হবে? তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফলটা কি হবে? চার্জ হবে। অবশ্যই তোমরা এখানে একটা সূত্র মাথায় রাখবে। এখানে দেখো ইউ = ½ CV² ইকুয়াল দিয়ে হাফ QV লেখা যাবে, ইকুয়াল দিয়ে Q² / 2C লেখা যাবে। এখানে সিটা কি? ধারকত্ব, এবং ভিটা কি? বিভব পার্থক্য, এবং কিউটা হলো সঞ্চিত শক্তি। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, এবং এখান থেকে একটা গ নাম্বার প্রশ্ন হতে পারে। এখান থেকে গ নাম্বারের ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই লাগবে। তারপর দেখো তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে এককগুলো, তড়িৎ ফ্লাক্সের এককগুলো অবশ্যই মাথায় রাখবা। তড়িৎ ফ্লাক্সের এককগুলো মার্ক করে দিচ্ছে, এই তড়িৎ ফ্লাক্সের এককগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। এখন দেখো কোনো গোলাকার পরিবাহী ধারকত্ব যদি 1 ফ্যারাডে হয়, কত ফ্যারাডে? 1 ফ্যারাডে। তাহলে ধারকত্ব এখানে ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে? ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে তোমাকে। এখানে কি বলছে? তড়িৎ প্রবাহীর ধারকত্ব যদি 1 ফ্যারাডে হয়, যদি 1 ফ্যারাডে দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/4πε0 যে মানটা সেটাই, অর্থাৎ 9 × 10⁹। কিভাবে হলো সেটি দেখা যাক। দেখো সি ইকুয়াল, তোমরা সূত্র জানো 4πε0 কে, আর এখানে কিন্তু কে এর মানটা কি হবে? কে এর মানটা এখানে 1 হবে। তাহলে আর ইকুয়াল কি লিখতে পারবো আমরা? 1/4πε0 c/k। সি এর মান যেহেতু 1 এখানে, তাহলে 1/4πε0 যে মানটা সেটাই হবে, অর্থাৎ 9 × 10⁹ হবে। এবার দেখো
পরবর্তী যে ম্যাপটা আছে, একটি ধারকের দুই পাতের বিভব পার্থক্য 150 ভোল্ট, ধারকের সঞ্চিত শক্তি যদি এত হয় তাহলে ধারকের ধারকত্ব কত হবে। তাহলে এই যে একটু আগেই যে সূত্রটার কথা বললাম, এই সূত্র এখানে ইউ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার বসাও, এখানে সি এর ক্ষেত্রে বের করো সি ইকুয়াল টু ইউ ডিভাইডেড ভি স্কয়ার। এখন এখানে মানগুলো বসে যেটা পাবে সেটা হলো ফ্যারাডে এককে বের হবে। কোন এককে বের হবে? ফ্যারাডে এককে। দেখো ভাইয়েরা, আমরা এবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতরিৎ। তোমরা অবশ্যই ক্লাসটি করার সময় খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি যে তথ্যগুলো লিখে দিচ্ছি এটার বাইরে কোনো জ্ঞানমূলক আসার সম্ভাবনা নেই, ওই রকম অন্য কোনো জ্ঞানমূলক আসার সম্ভাবনা নেই। এখানে টপ ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলকগুলো আছে ওগুলোই লিখে দেওয়া আছে, তোমরা যদি একবার লিখে ফেলো তাহলে তোমার এগুলো ভালো করে মনে থাকবে। দেখো, পরিবাহী পথের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কি পাবে? রোধ বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কি হবে? রোধ কমে যাবে। তোমরা যদি ক্লাসটি ভালো করেও শোনো তাও কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। আজকের এই ক্লাস থেকে তোমরা মিনিমাম হলেও 18 থেকে 20টা এমসিকিউ অনায়াসেই কমন পাবা তোমরা। এখন দেখো, পরিবাহী পথের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কি হবে? ধনাত্মক হবে। পরিবাহী পথের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কি হবে? ধনাত্মক। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? ঋণাত্মক। তোমরা এক্সাম্পলগুলো অবশ্যই মাথায় রাখবা। এরপর দেখো, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত? 10⁻4 ওহম মিটার। 10⁻4 ওহম মিটার। অ্যালুমিনিয়ামের উষ্ণতার সহগ, এই মানটা অবশ্যই মুখস্থ রাখবা। 3.9 × 10⁻3, 3.9 × 10⁻3 অ্যালুমিনিয়ামের উষ্ণতার সহগ। এরপর দেখো, পারদ যদি 4.2 কেলভিন তাপমাত্রার নিচে আসে, পারদের তাপমাত্রা যদি 4.2 কেলভিনের নিচে হয় তাহলে সেটার অতি পরিবাহিতা দেখাবে। পারদটা কি দেখাবে? অতি পরিবাহিতা। এরপর দেখো, তাপের যান্ত্রিক সমতার একক কি হবে? তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার কেলভিন ক্যালোরি। জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি ইকুয়াল কত? এটা তো জানোই তোমরা, 4.2 জুল। 4.2 জুল 1 বিওটি ইউনিট, বা এখানে তোমাদের যেটা আছে 3.6 × 10⁶ জুল, এই মানটা অবশ্যই মুখস্থ রাখবা। এটাকে কি বলা যায়? 1 কিলোওয়াট ঘন্টাও বলা যায় এটাকে। তারপর দেখো, ইলেকট্রন ভোল্ট যেটা আছে সেটা কাজ বা শক্তির একক হবে। ইলেকট্রন ভোল্টটা কি? কাজ বা শক্তির একক হবে। এখন দেখো, রোধের বিপরীত রাশি কি? রোধের বিপরীত রাশি কি ভাই বলো দেখি তোমরা? রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা। এখানে পরিবাহিতার একক কি? পরিবাহিতার এককটা অবশ্যই মাথায় রাখবা, সিমেন্স। পরিবাহিতার একক কি? সিমেন্স। এটা অবশ্যই মুখস্থ রাখবা তোমরা। তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক যে তিনটা আছে এটা কিন্তু তোমাদের বহুপদীতে প্রায় সময় চলে আসে। তড়িৎ আধানের একক কি? এম্পিয়ার। তড়িৎ আধানের একক হলো কুলম। তড়িৎ আধানের একক কি? কুলম। তারপর হলো এম্পিয়ার ঘন্টা, তারপর হলো এম্পিয়ার সেকেন্ড। এটা বহুপদীতে প্রায় সময় চলে আসছে। তারপর দেখো, চার্জ প্রবাহ হারের একক। চার্জ প্রবাহ হারের একক কি হবে? এম্পিয়ার হবে। আর আপেক্ষিক রোধের এসআই একক কি? আপেক্ষিক রোধের এসআই একক হলো ওহম মিটার। আপেক্ষিক রোধের এসআই একক কি? ওহম মিটার। দেখো, এবার চলতি অধ্যায়ে আরো যে কয়েকটি জ্ঞানমূলক আছে তোমাদের সেটা দেখাই দিচ্ছি আমি। কোনো পরিবাহীর রোধ নির্ভর করবে কয়টা বিষয়ের উপর? এখানে 4টা বিষয় আছে। কয়টা বিষয়? 4টা বিষয়ের উপর রোধ নির্ভর করবে। একটা হলো দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রফল, উপাদান ও তাপমাত্রা। এরপর দেখো, এখানে আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। আপেক্ষিক রোধের ক্ষেত্রে দেখো, এই উপাদান এবং তাপমাত্রা এই দুটো ব্যতীত যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে সেটা কি হবে? নির্ভরশীল হবে না। এটা তোমাদের মাঝে মাঝে চলে আসে এরকম, উপাদান এবং তাপমাত্রা না দিয়ে অন্য কিছু দিয়ে বললো এত গুণ করা হলো বা অত গুণ করা হলো, তাহলে এখানে আপেক্ষিক রোধ কত হবে? ওখানে তো আপেক্ষিক রোধ পরিবর্তনই হবে না। তারপর দেখো, প্রবাহ ঘনত্বের এককটা অবশ্যই মাথায় রাখবা তোমরা এখানে, প্রবাহ ঘনত্বের এককটা। তারপর এখানে দেখো, মিটার, ব্রিজ, পোস্ট অফিস বক্স ও পটেনশিওমিটার এটা কোন নীতির উপর কাজ করে? এই যে এই তিনটা যা আছে এখানে যন্ত্র, অর্থাৎ মিটার, ব্রিজ, পোস্ট অফিস বক্স, পটেনশিওমিটার, এই তিনটা কি হুইটস্টোন ব্রিজের নীতির উপর কাজ করে। কোন নীতি? হুইটস্টোন ব্রিজের নীতির উপর কাজ করে। এরপর দেখো, এখানে ম্যাথ টার্ম যেগুলো দিয়েছে, এখানে 4টা ম্যাথ লেখা আছে, ছোট ছোট ম্যাথ। অবশ্যই তোমাদের এমসিকিউতে আহামরি ওই রকম কোনো বড় ম্যাথ দিবে না, এই জন্য তোমরা ছোট ছোট সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখে নিবা। এরপর দেখো, 220 ভোল্টের হিটার 110 ভোল্ট এ চালালে উৎপাদিত তাপ ও পূর্বের তাপের তুলনা করো। এখানে কি বলছে? উৎপাদিত তাপ এবং পূর্বের তাপের তুলনা। তোমরা অবশ্যই জানো এখানে এইচ সমানুপাতিক ভি। এইচ সমানুপাতিক ভি, অর্থাৎ এইচ টাকার বিভবের সমানুপাতিক, অর্থাৎ উৎপন্ন তাপ বিভবের কি হবে? সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো H1 ডিভাইডেড H2 ইকুয়াল V1 ডিভাইডেড V2। তাহলে এখানে মান বসাই দাও। V1 এর মান কত হবে? 220 এবং V2 এর মান হবে 110। এটা ডিভাইডেড করলে কত পাবো? আমরা 2 পাবো, অর্থাৎ H2 ইকুয়াল হাফ H1 লেখা যাবে। এরপরের ম্যাথটা দেখো, একটি বৈদ্যুতিক বাল্বে 25 ওয়াট, কত ওয়াট? 25 ওয়াট ও 220 ভোল্ট লেখা আছে। বাল্বটির রোধ কত? তাহলে এটা আমরা কি দিয়ে বের করব? যেহেতু এখানে ক্ষমতা দেওয়া আছে, এরপর 25 ওয়াট এটা হলো ক্ষমতা, এবং এটা কি দেওয়া আছে? বিভব দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ক্ষমতার যে ফর্মুলাটা জানি সেটা কি লিখতে পারবো? P ইকুয়াল ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে মান বসাই দাও, অ্যান্সার চলে আসবে। আরটা এদিকে নিয়ে আসো, আর এখানে ভি স্কয়ার ডিভাইডেড পি হবে। ভি স্কয়ার ডিভাইডেড কি হবে? পি হবে। মানগুলো বসাই দিয়ে তাহলে অ্যান্সার চলে যাবে। আর
এখানে রোধের এককটা কি হবে, ওহম হবে। এরপরের ম্যাথটা দেখো তোমরা, একটি 220 ভোল্ট ও 44 ওহম বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এটার ক্ষেত্রে আমরা কি দিয়ে করব, এখানে দেখো কি বলছে, ক্ষমতা দিচ্ছে এবং বিভব দিচ্ছে, তাহলে পি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ভি আই লিখতে পারবো, আই ইকুয়াল পি বাই ভি। অ্যান্সার এখানে মানগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। এরপর দেখো 10 ওহম রোধের কুণ্ডলীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ 1 মিনিট চালনা করলে তাপ কত হবে। তাহলে আমরা কি জানি, এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি জানি আমরা। এখন এখানে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আই এর মান কত, 10, এই জন্য স্কয়ার হয়েছে। আর রোধের মান এখানে দেওয়া আছে 10, রোধের মানও 10 দেওয়া আছে এবং টি এর মান কি 1 মিনিট। এই মিনিটটাকে কি করবে তোমরা, অবশ্যই সেকেন্ডে রূপান্তর করবে। এটা ক্যালকুলেশন করে পাবা 6 × 10⁶ জুল। দেখো আমরা এরপর যেটি শিখবো সেটি হচ্ছে রোধ। রোধের ক্ষেত্রে যে সম্পর্কটা সেটা মনে রাখবা, এল এর সাথে সম্পর্ক হলো সমানুপাতিক এবং এর সাথে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। এটা কি এখানে এরিয়া বা ক্ষেত্রফল বুঝাবে। তাহলে দেখো এখন এখানে একটি বৈদ্যুতিক বাতির রোধ এত ওহম, একে 400 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হলো, 1 ইউনিট ইকুয়াল 5 টাকা। তাহলে এখানে ওই মাসে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত। একটা জিনিস মনে রাখবা, যত ঘন্টা দেওয়া থাকবে আর যে মাসটা দেওয়া থাকবে ওই মাসের সাথে ঘন্টাটা তোমরা চাইলে আগেও গুণ করে নিতে পারো। তাহলে এখানে কি হবে, ডাব্লিউ ইকুয়াল পিটি ডিভাইডেড 1000, পিএর মান যেহেতু নাই এখানে, সরি পি এর মান যেহেতু নাই, তাই ভি স্কয়ার টি ডিভাইডেড 1000 আর, এখানে আর এর মান কত, 1000, আর এর মানটা 1000 এখানে বসাই দিবা তোমরা। এখন এটা ক্যালকুলেশন করলে পাবো 49.6। এখন যে মানটা পাবা এখানে ডাব্লিউ, ওই মানকে কাজ সময় দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো, ওই মাসে বিদ্যুৎ বিলটা পেয়ে যাব। তো দেখো ভাইয়েরা, এখানে যে অধ্যায়টি লেখা আছে সেটা তো ভৌত আলোক বিজ্ঞান। এই ভৌত আলোক বিজ্ঞানের এখানে যে লেখাগুলো লেখা আছে, শুধু এগুলো যদি তোমরা এমসিকিউ এর জ্ঞানমূলকের জন্য ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবা। তো চলো শুরু করা যাক অধ্যায়টি। দেখো এখানে যে লেখাটি লেখা আছে সেটা হলো তাড়িৎ চুম্বকের তরঙ্গ চার্জের কই থেকে উৎপন্ন হয়, কোথায় থেকে উৎপন্ন হয়, ত্বরণ থেকে উৎপন্ন হয়। পয়েন্টিং ভেক্টরের একক, এটা খুব ভালো করে মনে রাখবা তোমরা। পয়েন্টিং ভেক্টরের একক, পয়েন্টিং ভেক্টরের একক ওয়েবার পার মিটার স্কয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, এই দুটো একক খুব ভালো করে মাথায় রাখবা। পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে একই তরঙ্গ মুখে অবস্থিত সমদশা সম্পূর্ণ কণাসমূহের দশা পার্থক্য কি হবে, এটাও কিন্তু এমসিকিউতে প্রায় সময় চলে আসে। এখানে দশা পার্থক্য কি হবে, 0 ডিগ্রি, দশা পার্থক্য হবে 0 ডিগ্রি। তারপর দেখো এখানে একটা লাইন লেখা আছে, বেতার তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্য, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কি হবে, কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে। আবার দেখো গামার ক্ষেত্রে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে কম্পাঙ্ক কি হবে, বেশি হবে। এখন দেখো এখানে তোমাদের দৃশ্যমান আলোর যে ক্রমটা, এই ক্রমটা অবশ্যই ভালো করে পড়ে নিবা, কারণ এখান থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম এটা কিন্তু মাঝে মাঝে চলে আসে। এবার দেখো এক আলোকবর্ষ ইকুয়াল, এই মানটা মুখস্থ রাখবা, এক আলোকবর্ষ ইকুয়াল 9.4 × 10⁻12 কিলোমিটার। এখন ব্যতিচার, ব্যতিচার কি, ব্যতিচার হলো দুটি আলোর পরিপতন, যেখানে অন্ধকার বা উজ্জ্বল আলো সৃষ্টি হতে পারে তাকে আমরা কি বলি, ব্যতিচার বলি। ব্যতিচার তাহলে কত প্রকার, ব্যতিচার হলো 2 প্রকার। একটা হলো গঠনমূলক। এখন গঠনমূলকের ক্ষেত্রে দশা পার্থক্যটা কি হবে, দশা পার্থক্য হবে পাই এর জোড় গুণিতক বা পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক। এই লাইনটা খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি হবে, দশা পার্থক্যটা হবে λ/2 এর, সরি হ্যাঁ দেখো এখানে λ/2 এর পথ পার্থক্য হবে, λ/2 এর পথ পার্থক্য, সরি ধ্বংসাত্মকের পথ পার্থক্য হবে λ/2 এর অযুগ্ম গুণিতক। কি হবে, অযুগ্ম। এই দুটা লাইন অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। এরপর দেখো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ঝালর এর পথ পার্থক্য কি হবে, ল্যামডা হবে। দুটি উজ্জ্বল ঝালরের পথ পার্থক্য কি হবে, ল্যামডা হবে। এখন অপবর্তন, অপবর্তন কাকে বলে, তির্যকভাবে যে আলোটা পড়ে, অর্থাৎ আলোর বেঁকে যাওয়াকেই আমরা কি বলি, অপবর্তন বলি। এখন অপবর্তন কত প্রকার, অপবর্তন হচ্ছে 2 প্রকার। একটা হলো ফ্রেনেল, আরেকটা হলো ফ্রনহপার। এখন ফ্রেনেল কি কি বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য অবশ্যই তোমরা মনে রাখবা। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, অপসারী হবে, বা এটা কি দেখতে কিরকম হবে, গোলাকার। এটা দেখতে হবে গোলাকার, এটা দেখতে হবে গোলাকার, বা এটা দেখতে হবে গোলাকার বা সিলিন্ডার আকৃতির। তারপর দেখো ফ্রনহপার শ্রেণীর যে অপবর্তনটা আছে এটা কি রকম, এর তরঙ্গ মুখ কি হবে, সমতল হবে এবং আলোকরশ্মি হবে সমান্তরাল, আলোকরশ্মি সমান্তরাল। তারপর এখানে এই দুইটা এক্সাম্পল খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। কোয়ার্টাস ও ক্যালসাইট দ্বৈত প্রসারকের উদাহরণ। কিসের উদাহরণ, দ্বৈত প্রসারকের উদাহরণ। তোমরা যদি এগুলোই খুব ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ এর জ্ঞানমূলকে আটকিবা না, কারণ তোমাদের ম্যাথ অত বেশি থাকবে না, তোমাদের জ্ঞানমূলক টাইপেরই বেশি থাকবে, আর এখান থেকেই বহুপদীগুলো হয়ে যাবে তোমাদের। তো এবার আমরা ভৌত আলোক বিজ্ঞানের যে ম্যাথগুলো আসে, কি রকম ম্যাথ আসে, কি টাইপের, এই অধ্যায়টি তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে, কারণ এটা সূত্রগুলো তোমাদের কাছে নতুন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। এর জন্য এখান থেকে কি কি ম্যাথ আসবে আর কিভাবে তোমরা সলভ করবে সেটি আমি দেখাই দিচ্ছি এখান থেকে।
শূন্য মাধ্যমে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি এত সেন্টিমিটার 0.03 সেন্টিমিটার হয় তাহলে কম্পাঙ্ক কত হবে। তো এটা তো একদম ইজি সূত্র, এটা তোমরা ক্লাস 10 পড়ে আসছো, সি ইকুয়াল এফ ল্যামডা, এখানে এফ ইকুয়াল সি বাই ল্যামডা করে দিবা। এটাকে জাস্ট কিসে রূপান্তর করবা, মিটারে রূপান্তর করবা। আর এখানে কম্পাঙ্ক কোন এককে বের হবে, হার্জ এককে। তারপর দেখো এখানে একটি তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান 54 ভোল্ট পার মিটার হলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এটা তো তোমরা জানোই, সি ইকুয়াল ই নট বাই বি নট। এখান থেকে বি নটের মানটা জাস্ট বের করবা। আর এটা একক কি হবে, এই চৌম্বক ক্ষেত্রের একক কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। চৌম্বক ক্ষেত্রের একক হবে ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার চৌম্বক ক্ষেত্রের একক হবে। এরপর দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব যদি তিন গুণ করে ডলার প্রস্থ অপরিবর্তিত রাখলে চির হতে পদ্মার দূরত্ব কত। এত বড় ম্যাথ কিভাবে করবো ভাইয়া, তোমরা মাঝে মাঝে এই প্রশ্ন করে ফেলো আমাকে। তো দেখো এটা তোমাদেরকে খাতায় করতেও হবে না, কিভাবে করবা। এবং দ্বিচির পরীক্ষা চিরদ্বয়ের দূরত্ব যদি 3 গুণ থাকে, চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ, কার দূরত্ব, চিরদ্বয়ের দূরত্ব যদি 3 গুণ থাকে, তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবা, ডলার প্রস্থ কি রাখছে, অপরিবর্তিত। এই দুটা কথা, অর্থাৎ ডলার প্রস্থ যদি অপরিবর্তিত রাখে তাহলে এখানে চিরদ্বয়ের দূরত্ব যেটা সেটাই হবে চির হতে পদ্মার দূরত্ব, চির হতে পদ্মার দূরত্ব। তাহলে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার ওই 3 গুণই হবে। অ্যান্সার কত হবে, 3 গুণ। বা এখানে 3D লিখতে পারো তোমরা, অ্যান্সার হবে এটা। তারপর দেখো এখানে ইয়ং এর দ্বিচির পরীক্ষা চিরদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করা হলে আদি ও পরিবর্তিত ডলার প্রস্থের সম্পর্ক। আদি এবং পরিবর্তিত, এই ম্যাথ কিভাবে করবা, এত বড় ম্যাথ পরীক্ষা কি করার সময় থাকবে, এটা তোমাদের করতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা চিরগুলোর দূরত্ব যদি দ্বিগুণ হয়, কার দূরত্ব, চিরগুলোর দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আদি ও পরিবর্তিত প্রস্থ কিরূপ হবে। যদি এখানে দ্বিগুণ, 4 গুণ এরকম উল্লেখ থাকে, দ্বিগুণ থাকলে কি হবে, আদি এবং পরিবর্তিত ডলার প্রস্থ হাফ হবে। কি হবে, হাফ হবে, হাফ হবে। এটা যদি এখানে 4 গুণ উল্লেখ থাকতো তাহলে কি হইতো, 1/4 হইতো। এখন কথা হচ্ছে চিরগুলোর দূরত্ব যদি হাফ এখানে উল্লেখ থাকতো তাহলে এখানে কি হইতো, এখানে হয়তো দ্বিগুণ, এখানে কি হইতো, দ্বিগুণ হইতো। জাস্ট ওটা উল্টাই দিলেই হয়ে যেত তোমাদের। এরপর দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গ দ্বয়ের মধ্যে পথ পার্থক্যটা নির্ণয় করো। এটা কিভাবে করবা, এটা করার ক্ষেত্রে তোমাদেরকে দেখো নিচে সলভ করাই দিচ্ছে। এটার সূত্র জানো কি তোমরা, এক্স ইকুয়াল টু এন প্লাস 1 ল্যামডা বাই 2। জাস্ট এখানে মান বসাই দাও, 2 ইন্টু এটা তৃতীয় কথা বলছে 3 প্লাস দিয়ে 1, তারপর হলো ল্যামডা বাই 2, অর্থাৎ 7 ল্যামডা বাই 2। এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 7 ল্যামডা বাই 2। তারপর দেখো এই সূত্রটা খুব ভালো করে মাথায় রাখবা, নিচে যে সূত্রটা লিখছি এই সূত্রটা খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। দশা পার্থক্য খুব ছোট সূত্র, কিন্তু এটা ছোট মরিচের ঝাল বেশি যে কথাটা উল্লেখ আছে এটার ক্ষেত্রেও সেম। এটা দিয়ে প্রতিবারেই প্রশ্ন একটা না একটা থেকে যায় এখান থেকে। তো দশা পার্থক্য ইকুয়াল, দশা পার্থক্য ডেল ইকুয়াল কি লেখা যাবে, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এখন দেখো দশা পার্থক্য যদি π/4 হয় তাহলে পথ পার্থক্য কত, এটা অ্যান্সার বের করে তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবে। দেখো ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা আর যে দুটি ম্যাথ দেখবো সেটা দেখা যায় এখানে 0.2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি তীর হতে 1.2 মিটার দূরে অবস্থিত পদ্মায় সৃষ্ট উজ্জ্বল ডলার প্রস্থ 1.74 মিলিমিটার ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখান থেকে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারবো সেটা কি, ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই 2a। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা কারণ এটা সিকিউতে আসার সম্ভাবনা আছে। এখানে ল্যামডা ইকুয়াল ডেল এক্স ইন্টু 2a ডিভাইডেড ডি। এখানে ডি যেটা হবে, ডি হবে 1.2, অর্থাৎ এখানে এটা হবে ডি এর মান, এটা কি হবে, ডি এর মান। আর ব্যাসার্ধ যেটা দেয়া আছে, ব্যাসার্ধটা কার মান হবে, এর মান হবে। এই মিলিমিটারটাকে অবশ্যই মিটার করে নিবা তোমরা। আর ডেল এক্স যেটা হলো ডলার প্রস্থ, ডেল এক্সটা কি, ডলার প্রস্থ। এই ডলার প্রস্থ হলো ডেল এক্স, এখানে মান বসে দিলে অ্যান্সার পেয়ে যাবা। এবার দেখো পানিতে প্রতিসরণাঙ্ক 1.33 এবং পানিতে সমর্থন কোণে আলোক রশ্মি আপতিত করলে প্রতিসরণ কোণ কত হবে। এখানে আমরা যে সূত্রটি ইউজ করবো ব্রুস্টারের সূত্র, তোমরা ব্রুস্টারের সূত্র পড়ে আসছো। এখানে tan IP ইকুয়াল মিউ লিখতে পারবো, তাহলে IP ইকুয়াল tan ইনভার্স মিউ লিখতে পারবো এখানে। তাহলে এটা বের হবে, মান বসালে কি হবে, বের হবে 53.06। তাহলে এখানে প্রতিসরণ কোণ আমরা কিভাবে বের করবো, প্রতিসরণ কোণ আমরা বের করব আর ইকুয়াল 90 মাইনাস আইপি দ্বারা, 90 মাইনাস আইপি দ্বারা। এখন এখানে 90 মাইনাস এই মানটা বসাই দাও, যা অ্যান্সার পাবা সেটাই হবে অ্যান্সার। তো এবার আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান অনেক বড় একটা অধ্যায়, কিন্তু এটা খুব অল্প পড়তে হয়। এখানে কি কি লাইন মনে রাখতে হবে এটাই আমি এখানে লিখে দিচ্ছি, এটা খুব ভালো করে মাথায় রাখবা তোমরা এই লাইনগুলো। দেখো এখানে মাইকেলসন ও মর্লির পরীক্ষায় কি বলা আছে, ইথার বলতে কিছু নেই। কি বলতে, ইথার বলতে কিছু নেই। এই মহাবিশ্বে ইথার বলতে কিছু নেই। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কয়টা, দুইটা। এই প্রথম যে স্বীকার্য আছে এটাকে কি বলা হবে, আপেক্ষিকতার নীতি বলা হবে। এবং দ্বিতীয় স্বীকার্যকে কি বলা হবে, আলোর ধ্রুবতার নীতি বলা হবে। কি বলা হবে, আলোর ধ্রুবতার নীতি বলা হবে। এখন আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আলোর দ্রুতি কি
কি থাকবে, সর্বদা ধ্রুবক থাকবে। এটা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে পাওয়া গেছে, আলোর দ্রুতি সর্বদা কি থাকবে, ধ্রুবক থাকবে। এখন দেখো এখানে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে এখানে কি পাবে, দৈর্ঘ্য হ্রাস পাবে, দৈর্ঘ্য হ্রাস ভর বৃদ্ধি সময় দীর্ঘ হবে। এখন এখানে যে লাইনটা লিখছে এটা খুব ভালো করে মাথায় রাখবা তোমরা, কারণ এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কি চলবে, ধীরে চলবে। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়িটা ধীরে চলবে। এখন কোনো বস্তু আলোর গতিতে চললে সেটার ভর কি হবে, ভর হবে অসীম। কোনো বস্তু যদি আলোর গতিতে চলে তাহলে তার ভরটা কি হবে, অসীম হবে। এখন এখানে যে লাইনটা লিখে দিছি এটাও মার্ক করে নাও তোমরা, এই লাইনটাও ভালো করে মাথায় রাখবা। কোনো কণার গতিশক্তি ও নিশ্চল শক্তি সমান হলে চলমান ভর নিশ্চল ভরের কত গুণ হবে, দ্বিগুণ হবে। এখন দেখো প্লাঙ্কের ধ্রুবক তোমরা তো সবাই জানো, এটা এইচ ইকুয়াল এম এল স্কয়ার টি ইনভার্স 1, এটা হলো মাত্রা এবং এর মানটা 6.60 ইন্টু 10 ইনভার্স 34 জুল পার সেকেন্ড। এবং প্লাঙ্কের ধ্রুবক ও কৌণিক ভরবেগের একক কি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এখন এখানে দেখো ফোটন কণার ভর শূন্য। এখানে তোমাদের যে মৌলিক বলগুলো আছে, মৌলিক বলগুলো আমি ফার্স্ট পেপারে একটা ছক করে দিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে আর এখান থেকে মৌলিক বলটা তোমাদেরকে পড়তে হবে না, জাস্ট ওইটুকু মনে রাখলেই হবে যে চারটা মৌলিক বল আছে, চারটা মৌলিক বল থেকে কি কি বাহক কণা আছে এবং এখান থেকে কি কি ঘটনা ঘটে, যদি ওটাই মনে রাখো তাহলে আর মৌলিক বলটা তোমাদেরকে পড়তে হবে না, ওখান থেকে একটা এমসিকিউ কমন পাবা তোমরা। দেখো ভাইয়া, তোমরা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে যদি এই সূত্রগুলোই ভালো করে পড়ো, অর্থাৎ টি ইকুয়াল টি নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা নট যেগুলো সেগুলো স্থির এবং টি যেগুলো এগুলো হলো গতিশীল হবে। এবং এম ইকুয়াল এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এল ইকুয়াল এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবং বিখ্যাত সূত্র আইনস্টাইন, সেটা তোমরা জানো, ই ইকুয়াল এম সি স্কয়ার। তারপর এখানে ই ইকুয়াল এইচ এফ এ আর, এফ হলো কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ ইকুয়াল কি লেখা যাবে, সি বাই ল্যামডা লেখা যাবে। এখন দেখো এই সূত্রটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এমসিকিউ চলে আসে এখান থেকে। ই ইকুয়াল ই ম্যাক্স প্লাস ডাব্লিউ, এখানে ই যেটা, ই দ্বারা কি বুঝাবে, এইচ এফ যেটা আছে সেটা, আর ই ম্যাক্স এখানে কি গতিশক্তি বুঝাবে, ই ম্যাক্স কি বুঝাবে, গতিশক্তি, আর শুধু ই দ্বারা এটা শক্তি বুঝাবে কিন্তু। আর ডাব্লিউ দ্বারা বুঝাবে কার্য অপেক্ষক, ডাব্লিউ দ্বারা কি বুঝাবে, কার্য অপেক্ষক। তাই এই সূত্রটা খুব ভালো করে পড়বা। তারপর দেখো সূচন কম্পাঙ্ক, তোমাদের এমসিকিউ শর্ট সূত্র যেহেতু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, তাই সূচন কম্পাঙ্কের এই সূত্রটা খুব ভালো করে মাথায় রাখবা। এখানে ডাব্লিউ ইকুয়াল এইচ এফ নট, ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে, এইচ এফ নট। তারপর দেখো এখানে আরেকটা আছে গতিশক্তির সাথে নিবৃত্তি বিভবের যে সম্পর্ক, গতিশক্তি এবং নিবৃত্তি বিভব, এটা কি লেখা যাবে, হাফ এমভি স্কয়ার ই ইকুয়াল ইভি নট, ইভি নট। এখন দেখো এখানে একটা ম্যাথ তোমরা যদি এই সূত্রের এইখানে যে সূত্রগুলো আছে এগুলো যদি ভালো করে করো তাহলে এখান থেকে ইজিলি একটা বা দুইটা এমসিকিউ চলে আসবে এখান থেকে। তো দেখো আমি একটা শর্টকাটের একটা ম্যাথ নিয়েছি তোমাদেরকে, তোমরা কিভাবে শর্টকাটে করতে পারবা। এম নট স্থির ভরের কোনো গতিশীল কণার ভর এম, এখন কণার গতিশক্তি স্থির শক্তির, গতিশক্তি স্থির শক্তির কত, এখানে 3 গুণ, তাহলে ভরের অনুপাত কত বলছে, এখানে ভরের অনুপাত কত বলছে। এটা তোমাদের ম্যাথ করতেও হবে না, কি করবা, এখানে যে অনুপাতটা থাকবে এটার সাথে জাস্ট এক যোগ করে দিবা, এটাই হবে এর অ্যান্সার। এক যোগ করে দিলে এটার কি হবে, এর অ্যান্সার হবে। তাহলে ভরের অনুপাত কত হবে, ভরের অনুপাত হবে এখানে 4, ভরের অনুপাত হবে 4। দেখো ভাইয়েরা, আমরা এবার যে অধ্যায়টি পড়বো সেটা হচ্ছে পরমাণুর মডেল। এখানে দেখো এখানে যে লাইনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, জাস্ট মেইন লাইনগুলো এখানে কিন্তু আমি লিখে নিচ্ছি, এগুলো তোমরা চাইলেই খাতায় লিখে নিতে পারো, একবার লিখলেই তোমাদের হয়ে যাবে। প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত, এটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় এমসিকিউতে চলে আসে, 4:1, 4:1। তারপর দেখো এইচ এর এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এখন এনতম বললে ln ইকুয়াল nh ডিভাইডেড 2π। এটা যদি দ্বিতীয় বলতো তাহলে এখানে n এর জায়গায় কি বসাবা, 2 বসাবা, 2 বসালে কি হবে, h বাই পাই, এইচ বাই পাই হবে। এখানে যদি বলতো চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে, চতুর্থ কক্ষপথ বললে এখানে 4 বসাইতো, তখন কি হতো, 2h বাই পাই হতো। এখন যে কক্ষপথই বলুক n এর জায়গায় জাস্ট ওই মানটা বসাই দিবা তোমরা। এরপর দেখো এই হাইড্রোজেনের প্রথম ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত, হাইড্রোজেনের প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হলো 1:4, 1:4। হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি কত, -13.6 ইলেকট্রোভোল্ট, -13.6 ইলেকট্রোভোল্ট। এরপর দেখো 1 কুড়ি ইকুয়াল কত, 3.7 10 বেকেরেল। এখন এই বেকেরেলের তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার এসআই একক হলো 20, তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। আগে কি ইউজ করা হতো, আগে ইউজ করা হতো 20, আগে ইউজ করা হতো 20। এখন আলফা, আলফা কি, এখানে দ্বি ধনাত্মক হিলিয়াম, হিলিয়ামকে কি বলা হবে, আলফা বলা হবে। এখন দেখো হিলিয়াম 2+2 4, এটাকে কি বলা হয়, আলফা কণা বলা হয়। এটা কিন্তু একটা ভারী কণিকা, এটা কি একটা ভারী কণা এটা। এরপর দেখো এখানে অবক্ষয় ধ্রুবকের একক, অবক্ষয় ধ্রুবকের এককগুলো অবশ্যই মাথায় রাখবে, এটা বহুপদীতে কিন্তু দিয়ে দেয় তোমাদেরকে। তো দেখো এখানে এস ইনভার্স
সেকেন্ড ইনভার্স, ডে ইনভার্স, ইয়ার ইনভার্স। তো এখানে তারপর দেখো বিটা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বেশি বিক্ষিপ্ত হবে, বিটা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বেশি বিক্ষিপ্ত হবে। কি বিক্ষিপ্ত হবে? চৌম্বক ক্ষেত্র দ্বারা বেশি বিক্ষিপ্ত হবে। এখন আলফা কণা তোমাদের মাঝে মাঝে এমসিকিউটিও কিন্তু দিয়ে দেয়, আলফা কণার আলফা রশ্মির ভেদন ক্ষমতা কি? আলফা কণার ভেদন ক্ষমতা কি হবে? কম হবে। এবং আলফা রশ্মি অ্যানায়ন ক্ষমতা সব থেকে বেশি, সরি, আলফা রশ্মির অ্যানায়ন ক্ষমতা সব থেকে কি হবে? বেশি হবে, সব থেকে বেশি হবে। তারপর দেখো গামা রশ্মি, গামা রশ্মির ক্ষেত্রে এখানে চার্জ কি হবে? নিরপেক্ষ হবে এবং এটা স্থির, ভর কি হবে? শূন্য হবে এবং ভেদন ক্ষমতা সব থেকে বেশি হবে। এটা কিন্তু বহুপদীর জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখবা। তিরস্কৃতা ক্ষয়ের মাত্রা কি? এস ইনভার্স ওয়ান, তিরস্কৃতা ক্ষয়ের মাত্রা এস ইনভার্স ওয়ান। তারপর নিচে দেখো দুটো লাইন লিখেছি, এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। অর্ধায়ু ও গড়ায়ু, অর্ধায়ু ও গড়ায়ুর পরস্পরে কি হবে? সমানুপাতিক। অর্ধায়ু ও গড়ায়ু পরস্পরের সমানুপাতিক হবে। তারপর অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবক পরস্পরে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তারপর দেখো এখানে 1 AMU ইকুয়াল কত? 931 মেগা ইলেকট্রোভোল্ট। এটা কি? এই 931 মেগা ইলেকট্রোভোল্টটা কিন্তু সমতুল্য শক্তি। 1 AMU এর সমতুল্য শক্তি কত? 931 মেগা ইলেকট্রোভোল্ট। তারপর দেখো যদি সমতুল্য ভর জিজ্ঞেস করে, 1 অ্যাটমিক মাস ইউনিটের সমতুল্য ভর যদি জিজ্ঞেস করে, তাহলে কি হবে? 1.66 ইন্টু 10 ইনভার্স 27 কেজি হবে। এখন প্রতি ফিউশনের শক্তি নির্গত হয় কত? প্রতি ফিউশনের শক্তি কিন্তু নির্গত হবে 200 মেগা ইলেকট্রোভোল্ট, 200 মেগা ইলেকট্রোভোল্ট। এরপর দেখো সূর্য যে শক্তি পায়, এটা মাঝে মাঝেই তোমাদের এমসিকিউতে চলে আসে, সূর্য শক্তি পায় কোন প্রক্রিয়া? ফিউশন না ফিশন? এটা কি হবে? ফিউশন। সূর্য শক্তি পায় ফিউশন থেকে, আর পারমাণবিক বোম তৈরি হয় ফিশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? ফিশন প্রক্রিয়া। এবার চলো দেখা যাক এই অধ্যায়ে কি কি তোমাদের ম্যাথগুলো করতে হবে এমসিকিউর জন্য, সেটা দেখা যাক এবার। তো দেখো পরমাণু মডেল থেকে কি কি ম্যাথ আসতে পারে তোমাদের সেটা দেখাই দিচ্ছি এখন। এখানে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথের কত গুণ হবে? এটা কিভাবে করবে? এটা একদমই শর্টকাট উপায়ে করতে পারবে তোমরা। ভি এর সাথে আর এর সম্পর্ক কি? ভি এর সাথে আর এর সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে V1 ডিভাইডেড V2 ইকুয়াল কি লিখতে পারবো? √n2 স্কয়ার ডিভাইডেড n1 স্কয়ার। জাস্ট মানটা বসাই দাও, তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এরপর দেখো বোর মডেল অনুসারে হাইড্রোজেনের n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি ও বিভবের অনুপাত কত? এটা একদম মুখস্থ রাখবা তোমরা, এটা একদম মুখস্থ। EN ডিভাইডেড EP ইকুয়াল হাফ, কারণ এখানে এমসিকিউ এত সময় পাবা না ম্যাথ করার জন্য। অর্থাৎ এখানে হাইড্রোজেনের মোট শক্তি এবং বিভবের অনুপাত কত হবে? হাফ হবে। এখন দেখো এখানে প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির অনুপাতটাও কিন্তু তোমরা মুখস্থের মতোই রাখবা। এটা মুখস্থ রাখতে হবে না তোমাদের। এখানে দ্বিতীয় যে আছে, প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথের শক্তির অনুপাত, তাহলে EN ইকুয়াল আমরা কি পাবো? E1 ডিভাইডেড n স্কয়ার। এখন এই সূত্র থেকে E2 ইকুয়াল E1 ডিভাইডেড এখানে n যেটা আছে সেটার মান হলো 2 স্কয়ার করে দিলেই তোমরা অ্যান্সার কি পাবা? এখানে 4 পাবা, 1:4 পাবা এখানে। তো দেখো এখানে কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি যদি এত হয়, সরি, রেডনের অর্ধায়ু 3.82 দিন, এর ক্ষয় ধ্রুবক কত? তাহলে ক্ষয় ধ্রুবকের সূত্র কি? তোমরা এমনি অর্ধায়ুর সূত্রটা কি জানো? T1/2 ইকুয়াল 0.693 ডিভাইডেড ল্যামডা। তাহলে ওখান থেকে তোমরা অর্ধায়ুটাও ক্ষয় ধ্রুবকটাও বের করতে পারবে। ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক, ল্যামডা ইকুয়াল 0.693 ডিভাইডেড T1/2। জাস্ট মান বসাই দিয়ে ক্যালকুলেটর চাপ দাও, অ্যান্সার চলে আসবে। এরপর দেখো কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি যদি 0.0377 AMU হয়, অ্যাটমিক মাস ইউনিট হয়, বন্ধন শক্তি কত হবে? এই অ্যাটমিক মাস ইউনিটকে ভাঙাইতে গেলে কি করতে হবে? এটা হলো 931 ডিভাইডেড সি স্কয়ার করে দিবা। তাহলে এখানে কত পাবা? E ইকুয়াল ডেল MC স্কয়ার পাবা। এখন এখানে ইকুয়াল দিয়ে কি লিখতে পারবা? 0.0377 অর্থাৎ ডেল এম এর মান। তারপর এখানে 931 ডিভাইডেড সি স্কয়ার ইন্টু সি স্কয়ার, ক্যালকুলেশন করো, সি স্কয়ার কেটে দাও, অ্যান্সার চলে আসবে। তারপর দেখো একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক যদি এত হয়, গড় আয়ু কত? গড় আয়ুর ক্ষেত্রে একদম সিম্পল সূত্র, টর্ক ইকুয়াল 1/λ, ল্যামডার মানটা বসায় দাও, চলে আসবে এটা। তারপর দেখো এইটা একদম মুখস্থ রাখবা। ইউরেনিয়ামের 1 কেজি ইউরেনিয়ামের শক্তি কত? 1 কেজি ইউরেনিয়ামের শক্তি জুলে হবে এটা 8.2 ইন্টু 10⁻13 জুল, এবং কিলোওয়াট আওয়ারে হবে 2.29 10⁻7 কিলোওয়াট আওয়ার। দেখো ভাইয়া, আমি এবার বোর্ডে যে ম্যাটটি নিয়েছি সেটি কি? তেজস্ক্রিয় বিকিরণের ফলে 1 ঘন্টা রেডিয়ামের 1/5 পরিণত হতে সময় লাগে কত? 5000 ইয়ার সময় লাগে, 5000 ইয়ার সময় লাগে। রেডিয়ামের ক্ষয় ধ্রুবক নির্ণয় করে, এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, n ইকুয়াল n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে n ডিভাইডেড n নট করে নিবা, তারপর e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন লন যদি নিয়ে আসো তাহলে এটা উঠে যাবে, লন n/n নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি। এখানে ল্যামডা ইকুয়াল কি লিখতে পারবা? মাইনাস লন n/n নট ডিভাইডেড টি। তাহলে এখানে n/n নটের মান কি হবে? n/n নটের মান হবে 1/5
পঞ্চমাংশ অর্থাৎ 1/5 হবে। কি হবে? 1/5 ডিভাইডেড 5000 বসাই দিয়ে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তারপর এখান থেকে আরেকটা যে সূত্র আছে, ডেল এম ইকুয়াল অর্থাৎ ভর ত্রুটির ক্ষেত্রে জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম। এখানে জেড দ্বারা বোঝাবে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, আর এমপি দ্বারা বোঝাবে প্রোটনের ভর। তারপরে এন দ্বারা বোঝাবে নিউট্রন সংখ্যা, এম এন দ্বারা বোঝাবে নিউট্রনের ভর, আর এম দ্বারা বোঝাবে সামগ্রিক পরমাণুর ভর। যদি নিউটন সংখ্যা ডিরেক্ট দেয়া না থাকে সেক্ষেত্রে কি করবা তোমরা? সেক্ষেত্রে করবা এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই তোমরা কি পেয়ে যাবে? দেখো ভাইয়া, আমরা এবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, তোমাদের লাস্ট অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমি যে অধ্যায়গুলোর এমসিকিউ করাইলাম তোমাদের 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় এমসিকিউগুলো যদি তোমরা এখান থেকে ভালো করে দেখে যাও তাহলে প্রায় 20+ মার্ক ক্যারি করতে পারবে তোমরা। দেখো এখন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এখানে কি কি মাথায় রাখতে হবে তোমাদেরকে? যোজ্যতা, এই পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা কত? 1 থেকে 3 মধ্যে হবে। এখানে নিষিদ্ধ ব্যান্ড নাই, এই পরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ড থাকবে না। এবং এখানে আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ হবে 10⁻⁸ ওহম মিটার। এবং এগুলো কি হবে? পরিবাহীগুলো তো তোমরা জানোই সবগুলো কি হবে? ধাতু হবে। এবং দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরিবাহীর যোজ্যতা কত? 10⁻⁴। অর্ধপরিবাহীর যোজ্যতা হলো 10⁻⁴। নিষিদ্ধ ব্যান্ড কত? এখানে 1.1 ইলেকট্রোভোল্টের কম হবে, এটা 1.1 ইলেকট্রোভোল্টের কম। এবং আপেক্ষিক রোধ কত অর্ধপরিবাহীর ক্ষেত্রে? 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁸ ওহম মিটার। এবং অর্ধপরিবাহী কোনগুলো? অপধাতু। অপধাতুগুলোই হলো কিন্তু অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কিন্তু দুই প্রকার, এটাও মাথায় রাখবো তোমরা। অর্ধপরিবাহী কত প্রকার? দুই প্রকার, একটা বিশুদ্ধ আরেকটা হলো অবিশুদ্ধ। অবিশুদ্ধ যেটা, ওখানে কি করা হয়? ডোপিং করা হয়, এই ডোপিংটাও মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, হোল কি? হোল হলো পজিটিভ চার্জ, হোল পজিটিভ চার্জ, এটাও তোমরা মাথায় রাখবে। এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। হোলের চার্জ কি? এটা হলো পজিটিভ, হোলের চার্জ হলো পজিটিভ। তারপর দেখো এখানে যেটা আছে অপরিবাহী। অপরিবাহী এখানে যোজ্যতা কত? 5 থেকে 7 এর মধ্যে হবে, 5 থেকে 7 এর মধ্যে। নিষিদ্ধ শক্তি ব্যান্ড এখানে 6 থেকে 15 ইলেকট্রোভোল্টের মধ্যে হবে। এবং আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার। আর এগুলো কি হবে? এগুলো হবে অধাতু। এগুলো কি হবে? অধাতু। এখন এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে এমসিকিউ এর জন্য তোমাদের এগুলো মুখস্থ রাখতেই হবে। এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ চলে আসবে। আরেকটা কথা বলে নেই, এখানে যে আইসিটির অংশটা আছে তোমাদের, এই আইসিটির অংশটা কিন্তু তোমাদের আইসিটি ভাই আগেই আইসিটি ক্লাসে দেখিয়ে দিয়েছে, বা তোমরা যারা আইসিটি পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের দেখা হয়ে গেছে। এই জন্য আর আমি এখানে একটা করাই দিলাম না, ওটা থেকে এমসিকিউ অতটা থাকেও না বললে চলে। তো দেখো এখানে সূত্রগুলা, আর ইকুয়াল এখানে ডেল ভি ডিভাইডেড ডেল আই। আরটা কি? এখানে আরটা হলো গতীয় রোধ, আরটা হলো গতীয় রোধ, আর ডেল ভি এখানে হলো বিভবের পরিবর্তন, এবং ডেল আই হলো তড়িৎ প্রবাহের পরিবর্তন। তারপর দেখো আই ইকুয়াল আইবি প্লাস আইসি। আইই হলো এখানে ইমিটার, ইমিটার কি হবে? ইমিটার বা নিঃসারক বলা হবে। আইবি হলো বেস বা ভূমি বলা হবে, এবং আইসি হলো কালেক্টরের প্রবাহ। এখন আলফা ইকুয়াল আইসি বাই আই, বিটা ইকুয়াল আইসি বাই আইবি, এবং বিটা ইকুয়াল আরেকটা যে ফর্মুলা আছে এখানে আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা, এবং আলফা ইকুয়াল কি লেখা যাবে? বিটা ডিভাইডেড বিটা প্লাস 1। এখানে আলফাটা কি হবে? আলফাটা হবে প্রবাহ বিভর্ধক গুণাঙ্ক, আলফা হবে প্রবাহ বিভর্ধক গুণাঙ্ক, এবং বিটা কি হবে? বিটা হবে প্রবাহ লাভ। এখন দেখা যাক এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ এর ম্যাথ আসে, সেগুলো এবার দেখা যাক। তো এবার দেখা যাক সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে তোমাদের এমসিকিউ এর জন্য কি কি ম্যাথ থাকতে পারে, কি কি ম্যাথের টাইপ থাকতে পারে, সেটা এবার দেখা যাক। একটু আগেই কিন্তু তোমাদেরকে এখানে সূত্রগুলো দেখাই দিয়েছি আমি। তো দেখো এখানে একটি পি এন জাংশনের সম্মুখ বায়াসে 0.4 ভোল্ট বিভব পার্থক্যের জন্য 100 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। জাংশনটির গতির রোধ, গতির রোধের ক্ষেত্রে একটু আগে ফর্মুলাটা দেখাই দিয়েছিলাম তোমাদেরকে, আর ইকুয়াল ডেল ভি বাই ডেল আই, ডেল ভি বাই ডেল আই। এখানে ডেল ভিটা কি হবে? 0.4 হবে, 0.4টা হবে ডেল ভি, এবং ডেল আইটা কত হবে? 100 মিলি এম্পিয়ার। এই মিলি এম্পিয়ারটাকে কি করবা? এম্পিয়ারে রূপান্তর করবা। এম্পিয়ারে রূপান্তর করলে কি হবে? 100 × 10⁻3, এবং আর ইকুয়াল কি পাবা? এখানে অ্যান্সার 4 ওহম পাবা। এরপর দেখো একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি ডিভাইডেড আই ইকুয়াল 0.96 হলে প্রবাহ লাভ কত হবে? প্রবাহ লাভ বিটা ইকুয়াল কি জানি আমরা? আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা। জাস্ট মান বসাই দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 5 মিলি এম্পিয়ার এবং ভূমি প্রবাহ 100 মাইক্রো এম্পিয়ার হলে নিঃসারক প্রবাহ কত হবে? তাহলে এটা আমরা কি জানি? আইসি ইকুয়াল আই ইকুয়াল আইসি প্লাস আইবি। তোমরা এই মিলি এম্পিয়ারটাকে এম্পিয়ারে রূপান্তর করবে, অর্থাৎ 10⁻³ হবে। এটার সাথে কি হবে? 10⁻³ এটাকে এম্পিয়ারে রূপান্তর করলে, আর মাইক্রো এম্পিয়ার যেটা আছে এটাকেও এম্পিয়ারে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? 10⁻6 হবে। জাস্ট এটা যোগ করে দাও, যেটা অ্যান্সার পাবে সেটাই, অর্থাৎ অ্যান্সারটা হবে এম্পিয়ারে। এরপর দেখো একটি সাধারণ নিঃসারক ট্রানজিস্টর প্রবাহ লাভ কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। এখানে ভার রোধ ও অন্তর্গামী রোধ যথাক্রমে 500 ওহম দেওয়া আছে। ভোল্টেজ বিভেদন নির্ণয় করো। তাহলে এটার কি সূত্র অ্যাপ্লাই করবো আমরা? এভি ইকুয়াল বিটা ইন্টু আর এল ডিভাইডেড আর
আই, এখানে আর এল যেটা হবে সেটা হলো ভার রোধটা হবে তোমার আর এল, এবং অন্তর্গামী রোধ যেটা সেটা হলো আর আই হবে। তাহলে এভি ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো এখানে 60 ইন্টু 500 ডিভাইডেড 500, অর্থাৎ 60 অ্যান্সার হবে। এরপর দেখো এখানে যেটা দেওয়া আছে এটা একটা জেনার ডায়োড দেওয়া আছে, এখানে এখানে কি সম্মুখমুখী, এটা হলো সম্মুখমুখী, এটা হলো সম্মুখমুখী, আর এটা হলো বিপরীতমুখী বায়াস। এখন দেখো সম্মুখমুখীর ক্ষেত্রে চিত্রে এখানে আইভি লেকচিত্র দেখানো হয়েছে গতির রোধ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? গতির রোধ। গতির রোধের ক্ষেত্রে আমরা আর ইকুয়াল কি ফর্মুলা জানি? ডিভি। গতির রোধের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি? ডেল ভি ডিভাইডেড ডেল আই। এখানে ডেল ভিটা কিভাবে নির্ণয় করবা? দেখো এখানে এই 0.4 যেটা আছে এবং 0.3, 0.4 মাইনাস 0.3 দিবা, তাহলে তোমরা ডেল ভি এর মানটা পেয়ে যাবে। এবং ডেল আই মানের ক্ষেত্রে কি করবা? এই 70 মাইনাস 20 দিবা, 70 মাইনাস 20, তাহলে তোমরা ডেল আই এর মানটাও পেয়ে যাবা। আর এখানে যেটা মিলি এম্পিয়ারে দেওয়া আছে এটাকে অবশ্যই এম্পিয়ারে রূপান্তর করে নিবা। এরপর দেখো এখানে বর্তনীর মান নির্ণয় করো। এখানে যেটা দেওয়া আছে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে বর্তনীর মান নির্ণয় করতে হবে। এখানে বিটা ইকুয়াল দেওয়া আছে 200, বিটা ইকুয়াল কত দেওয়া আছে? 200। তাহলে এখানে বর্তনীর মান নির্ণয়ের ক্ষেত্রে আলফা ইকুয়াল কি লিখতে পারবো? বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা, আর এখানে জাস্ট বিটার মানটা বসাই দাও, অ্যান্সার চলে আসবে তোমাদের। দেখো ভাইয়েরা, এখানে আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে যে এমসিকিউ আছে এখানে 7টা অধ্যায়ের এমসিকিউ বেসিক থেকে ম্যাথ সহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় +20+ মার্ক ক্যারি করতে পারবা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি ছড়িয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।